স্টক মার্কেট ফর বিগিনার্স এর আজকে 7 নম্বর সেশন আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের টপিকটা খুবই লুক্রেটিভ আসলে। টপিকটা দেখলেই মনে হচ্ছে যে এই সেশন তো অবশ্যই জয়েন করতে হবে। কারণ আমরা সবাই অল্প বয়সে কম সময়ে সহজে ধনী হইতে আমরা সবাই চাই। এটা সবারই বেশ মনের একটা ইচ্ছা। আমার মনে হচ্ছিল আমি যখন স্টক মার্কেট নিয়ে যেহেতু কথা বলি, আমি যদি আজকের এই টপিকটা নিয়ে কথা যদি না বলি এটা আমার নিজের কাছে অপরাধী মনে হবে। আমার মনে হবে যে আমি আসলে আপনাদেরকে সঠিক তথ্যটা আমি দিতে পারি নাই। আর এই জিনিসগুলো আমি যতদিনে জানি ততদিন আমার বয়স কিন্তু আম 30 ক্রস করছে। 30 ক্রস করতে বা 30 হইছে আমার বয়স। তার মানে 30 বছর বয়সে আমি এই জিনিসগুলো হচ্ছে যে জানতে পারছি। আমার বিশ্বাস আমাকে যদি এই ধরনের নলেজ কেউ আরো ৫ বছর আগেও যদি দিত, তাইলে আমি আরো ভালো অবস্থানে থাকতাম ফিন্যান্সিয়ালি। দুঃখজনকভাবে আমার চেয়ে আরো ৫ বছর আগে কি তথ্যগুলো দেয় নাই আমাকে। আমি নিজে এই জিনিসগুলো হচ্ছে শেখার চেষ্টা করছি। এবং আমার আশেপাশে সবাইকে আমি সেইম ভুলটাই হচ্ছে করতে দেখছি। তো আমার মনে হচ্ছিল যে এই জিনিসগুলো আমি যদি আপনাদেরকে যদি বুঝাইতে পারি এখানের মধ্যে আপনারা যারা ইয়াং এজ যারা 25-26 আমি মনে করি এই পুরো কোর্সটা আপনারা যে সময় দিয়ে মনোযোগ দিয়ে দেখতেছেন এটা হবে আপনার জন্য বেস্ট গিফট এবং বেস্ট অ্যাডভাইস। এখন যে কথাগুলো বলব। প্রথমত ধনী হবার সহজ উপায় আসলে কি? আপনাদের কোনো আইডিয়া সহজ মানে কি উপায় আছে ধনী হওয়ার? আমরা সবাই তো ধনী হতে চাই এবং আমরা যতই আমরা শুনি না কেন অর্থনীতির মূল আমরা সবাই জানি যে আমাদের আসলে ধনী হলে আপনার লাইফের অনেক কিছু হচ্ছে সহজ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি ধনী হইতে পারেন এরপর অনেক টাকা উপার্জন করে কি করবেন জানেন? আপনি বলবেন যে টাকা পয়সা জীবনের সবকিছু না। এই কথাটা কে বলতে পারে? যার অনেক টাকা আছে সেই বলতে পারে। যার টাকাটুকু নেই সে কি বলবে কখনো এটা যে হচ্ছে যে টাকাই জীবনের সবকিছু না। দেখবেন যারা ধনী হয় ওরা এটা বলে যে টাকাই সবকিছু না। তো আপনি মোটামুটি ধরেন ধনী হয়ে যাওয়ার পরে আপনি বলবেন যে আসলে টাকাই এটা হচ্ছে যে সবকিছু না, আর অন্যান্য জিনিসপত্র লাগবে। সো মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ভালো কিছু করতে চাইলে সেক্ষেত্রে টাকাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রেকর্ড হচ্ছে ইমতিয়াজ। আসলে ধনী হওয়ার উপায়গুলো আমরা যেরকম ছোটবেলায় সিনেমায় দেখছি যে এটা একটা ভালো ওয়ে যে আপনি যদি কোটিপতির কোনো মেয়েকে বিয়ে করে ফেলতে পারেন, আপনি মোটামুটি শিক্ষিত, আপনি চাকরি-বাকরি করেন। চাকরি যে করে সে তো চাকরি। তো যে চাকরি করে এবং সে যদি কোনো কোটিপতির মেয়ে বিয়ে করে ফেলতে পারে তাহলে এটা সহজ একটা ওয়ে। এইটা একটা ছোটবেলায় আমরা হচ্ছে যে দেখছিলাম। তবে এটা সিনেমার মধ্যে হচ্ছে যে সম্ভব, বাস্তবে কিছুটা অসম্ভব কারণ বাস্তবে ধনীর মেয়ে ধনীকেই বিয়ে করে। বাস্তবে দেখবেন ধনী পরিবারগুলোর মধ্যে কিন্তু বিয়ে-শাদী হয়। বেশিরভাগ ক্ষেত্রে অন্তত 99% ক্ষেত্রে ধনীদের সাথে ধনীদের বিয়ে হয়। ধনীদের সাথে গরিবের বিয়ে। এটা সিনেমাতে পসিবল, বাস্তবে এটা খুব একটা সম্ভব না। আরেকটা ওয়ে হচ্ছে যে পলিটিক্স করা। যে এখানের মধ্যে আপনার আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট যে সিস্টেমটা ডেভেলপ করছিল যে এখানের মধ্যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের পলিটিক্স করলেই একটা বিশাল অ্যামাউন্টের টাকা পয়সা কামানোর একটা ওয়ে ছিল। এটা ওই ওয়েটা এখন আর নাই। ওই ওয়েটা মোটামুটি এখন শেষ। মোটামুটি এখন শেষ সে ওয়েটা। সে সামনে যদি যে সরকার আসবে তারা যদি এই ধরনের কোনো ওয়ে চালু করে তারা, হ্যাঁ? তো জনগণ এখন প্রতিরোধ করবে, তাই না? জনগণ এখন এই ধরনের মানুষ বুঝে গেছে যে এই জিনিসগুলোর মাধ্যমে কিভাবে হচ্ছে দেশের রাষ্ট্রের ক্ষতি হয়। এখন মানুষ এগুলো প্রতিরোধ করবে। তাহলে এই ওয়ে তো আপনি আর যায়া খুব একটা লাভ হবে না। তাইলে আপনার জন্য আসলে ধনী হওয়ার রাস্তা মানে সহজ কোনো রাস্তা নাই। এবং এখানে খুব কম সময় ধনী হবেন এই ধরনের কোনো রাস্তা নাই। এই ধরনের রাস্তা হচ্ছে আপনি ২ নাম্বারই করতে হবে আপনার, হ্যাঁ? অথবা কোটিপতির মেয়েকে বিয়ে করতে হবে। তাহলে আপনি কি করতে পারেন? আপনি তরুণ বয়সে যদি বিনিয়োগের অভ্যাস ডেভেলপ করতে পারেন, তাইলে সেক্ষেত্রে আপনি মোটামুটি আপনি তুলনামূলক কম বয়সে আপনি ধনী হতে পারবেন। কিন্তু খুব কম সময়ে ধনী হওয়া যাবে, সহজ উপায়ে ধনী হওয়া যাবে। পৃথিবীতে এ ধরনের কোনো শর্টকাট আসলে আবিষ্কার হয় নাই। এই ২ নাম্বারই করা ছাড়া এটা পসিবল না। তো এখন আসলে তরুণ বয়সে ফিন্যান্সিয়াল লিটারেসি আমাদের শেখাটা কেন গুরুত্বপূর্ণ? একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে আসলে টাকা নিয়ে মানুষের কনসেপ্টের মধ্যে যথেষ্ট রকমের প্রবলেম আছে। যে আমাদের দেশের মানুষ মনে করে যে ধনী মানে হচ্ছে খুবই খারাপ এবং ধনী মানে হচ্ছে যে সে মদ খায়, সে ফুর্তি করে, সে খুবই খারাপ ব্যক্তি এরকম ধনীরা খুবই খারাপ। আমাদেরকে সেখানে অর্থই অনর্থের মূল। তারপরে হে দারিদ্র তুমি মনে করেছো মহান। এবং আমাদেরকে মোটামুটি এই ব্যাপারগুলো হচ্ছে যে শেখানো হয়। somehow আমাদেরকে কোনোভাবেই আমাদেরকে যে একটা মানুষ কিভাবে ফিন্যান্সিয়াল ফ্রিডম পাবে বা টাকা পয়সা রিলেটেড ব্যাপারগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা প্রায় নিষিদ্ধের পর্যায়ে পড়ে। এর একটা কারণ হচ্ছে যে আম শিক্ষকতা পেশা যারা আছে এখানে খুব ধনী লোকজন শিক্ষকতা পেশায় আসে না বাংলাদেশে যদি বলি আমি। ইউনিভার্সিটি বাদ দিলাম। বা ছোটবেলায় যারা আমাদের থিংকিংটা যারা ফ্রেম করে তারা প্রাইমারি বা হাই স্কুলের টিচার। তো প্রাইমারি স্কুল, হাই স্কুলের টিচার অত ধনী লোকজন তো প্রাইমারি হাই স্কুলে আসলে টিচার হিসেবে আমরা পাই নাই। যেহেতু পাই নাই ওদের টাকা নিয়ে ওদের চিন্তা ভাবনাগুলো আসলে খুব একটা সলিড না। অনেক চিন্তা ভাবনাগুলো ডিস্টর্টেড। এজন্য আমাদের শেখানো হয় যে টাকা পয়সার পিছনে ছুটে যাবে না, টাকা পয়সা উপার্জন করা
এগুলোর পিছনে খারাপ লোক যারা ওরা এগুলা বলে, ভালো লোকরা এখন সবসময় টাকাবিহীন হচ্ছে যে চলে, ওরা সবসময় ছেঁড়া জুতা পায়ে দেয়, ওরা ছেঁড়া জামা কাপড় পরে। ভালো লোকরা খুবই সিম্পল লাইফ লিড করে। যারা অনেক মোটামুটি যারা টাকা পয়সা খরচ করে ওরা মোটেই ভালো লাইফ, ওরা মোটেই ভালো লোক না, এরকম একটা ধারণা আমাদের মধ্যে দেয়া হয়। আমার লাইফের একটা মোটামুটি আমার বয়স 25-26 হওয়া পর্যন্ত আমি মনে করতাম যারা টাকা পয়সা নিয়ে কথা বলে এরা খুব খারাপ লোক, এরা খুবই ফালতু লোক, এরা থার্ড ক্লাস মার্কার লোক। আমাদের সবসময় কথা বলতে হবে হচ্ছে যে শিল্প সাহিত্য নিয়ে কথা বলতে হবে, আমাদেরকে হচ্ছে যে সিম্পল লাইফ কিভাবে লিড করা যায় এগুলো নিয়ে কথা বলতে হবে, টাকা পয়সা নিয়ে কোনো কথা বলা যাবে না। পরবর্তীতে আমি আস্তে আস্তে বুঝলাম যে শিল্প সাহিত্যের কথা যেটা আমরা বলি ওইটা আসলে টাকা কামানোর আরেকটা উপায় আসলে। তবে হ্যাঁ, টাকা কামানোর উপায়ের মধ্যে আমরা হচ্ছে যে আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো যে আমরা কোন কোন উপায়ে আসলে মানি মেক করতে পারি, যে মানি মেক করার মধ্যে এখানের মধ্যে আমরা অনৈতিক যদি কোনো কিছু না হয়, যদি আমরা যদি নীতি নৈতিকতা এবং আইন কানুন মেনে যদি সেটা করি, সেটা আসলে কোনো অপরাধের পর্যায়ে পড়ে না কোনোভাবেই, এবং সেটা খুব ইয়াং বয়সে শেখাটা গুরুত্বপূর্ণ। আরেকটা কারণে ইয়াং বয়সে শেখাটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি কোর্সের শুরুতে বলছিলাম যে পাওয়ার অফ কম্পাউন্ডিং। এখানে আপনি ধনী হওয়ার জন্য আপনার যে ফ্যাক্টরটা লাগবে সেটা হচ্ছে আপনি এখানে টাইমটা কত ভালোভাবে কাজে লাগাতে পারবেন। যেমন দেখেন, এখানে আমরা দুজন ব্যক্তির এক্সাম্পল দিছিলাম আমরা আগে একটা সেশনে, মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই। একজন সে 25 বছর বয়স থেকে বিনিয়োগ করা শুরু করলো, হ্যাঁ, সে প্রতি মাসে 5,000 টাকা করে বিনিয়োগ করলো। আমরা ধরলাম তার যে এখানে ওয়েলথ সেটা 12% এর মতো রিটার্ন দেয়। তাহলে যদি 12% এর মতো যদি রিটার্ন দেয়, তাইলে এই 25 বছর বয়সে যে বিনিয়োগ শুরু করলো, সে তার বয়স 60 বছর হওয়া পর্যন্ত বিনিয়োগ করলো, তার মানে 35 বছর বিনিয়োগ করলো। তাহলে দেখা গেল সে মাসে 5,000 টাকা করে বিনিয়োগ করার কারণে টোটাল 35 বছরে তার মোট বিনিয়োগ হলো 21 লাখ টাকা। 21 লাখ টাকা। কিন্তু দেখা গেল 60 বছর বয়সে সে 3,21,00,000 টাকার মালিক। অপরজন যে মিস্টার এক্স, সে 35 বছর বয়সে শুরু করলো, মাসে 15,000 টাকা করে শুরু করলো, এবং সে মোট জমাইছে 60 বছর পর্যন্ত 45 লক্ষ টাকা। দেখা গেল সে 2,82,00,000 টাকার মালিক। এই যে চেঞ্জটা হলো এখানের মধ্যে আমরা কম্পাউন্ডিং ইফেক্টের মজাটা আপনারা অনেকে বুঝছিলেন। আমি আরেকবার একটু দেখাই যে কম্পাউন্ডিং ইফেক্টের আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই, যে সেই জিনিসটা দেখলে পরে আমরা এই আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হবে। আমরা ধরলাম যে কেউ একজন হচ্ছে যে মাসে আমরা ধরলাম যে মাসে 5,000 টাকা হচ্ছে যে জমাবে, মাসে 5,000 টাকা জমাবে। রেট ধরলাম হচ্ছে 10%, ধরলাম 10% অ্যাভারেজ সে রেট পাবে। এটা 35 বছর ধরে করবে, মানে 25 বছর বয়সে শুরু করলো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন যে সে টোটাল জমাছে কিন্তু 21 লাখ টাকা। হ্যাঁ, তাহলে সে এখানে 10% যদি হয় রিটার্ন, তাহলে সে 1,91,00,000 টাকা পাচ্ছে। একটা ব্যাপার খেয়াল করবেন এখানের মধ্যে, প্রথম 2-3 বছরে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না তার এখানের মধ্যে কম্পাউন্ডিং ইফেক্টটা। আমরা যখন মোটামুটি এখানে 12তম বছরে যখন চলে আসতেছি, তখন দেখা গেল তার এখানে আমরা ধরতেছি এটা হচ্ছে তার বিভিন্ন বিনিয়োগ থেকে তার ইনকাম। জি, তাইলে এখানের মধ্যে তার 12তম বছরে দেখা গেল তার বছরে তার টোটাল যে ডিপোজিট সেটাকে আস্তে আস্তে ইন্টারেস্টে তাকে ক্রস করা শুরু করছে। 14তম বছরে তার ডিপোজিট 7,80,000 টাকা, ইন্টারেস্ট পাইলো 8,22,000 টাকা। দেখেন এই গ্রিনটা কিন্তু ইন্টারেস্ট, এই গ্রিনটা ইন্টারেস্ট। কিন্তু সময় যত আগাচ্ছে তার ইন্টারেস্টের ক্যান্ডেলটা অনেক বড় হচ্ছে। একদম 35তম যে বছর, একদম শেষ যে বছরের মধ্যে, সে বছরে যে আমরা দেখলাম শুধুমাত্র সে ইন্টারেস্ট থেকে সে একটা বিশাল অ্যামাউন্টের এখানে তার যুক্ত হয়েছে তার অ্যামাউন্টটা। ততদিনের মধ্যে তার টোটাল ইন্টারেস্টটা কিন্তু এখানে অ্যাগ্রিগেট করে হিউজ নাম্বার হয়ে গেছে, রাইট? আমরা শুধু স্টক মার্কেট বা বলতেছি না, টোটাল বিনিয়োগটা বলতেছি। আর কেউ যদি হচ্ছে যে সে এই কাজটা যদি 25 বছর যদি করে সে, এবং সে যদি আমরা দেখবো যে 25 বছর যদি পর্যন্ত যদি করে, এবং যদি সে 15,000 টাকা করে যদি বিনিয়োগ করে, তাহলে তার টোটাল এখানে জমা হলো 45 লাখ। সে পাইলো এখানের মধ্যে 10% করে যদি রিটার্ন ধরি, তাহলে এখানের মধ্যে কত, এখানে 1,99,00,000 টাকা। ওকে, এখন এখানে দুজনের মধ্যে যে পার্থক্যটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রিন্সিপাল কথা ধরলাম এখানের মধ্যে। আচ্ছা, যাই হোক, এখানের মধ্যে আমার প্রিন্সিপাল আমরা শুরুর দিকে 1,000, 2,000, 5,000 একটা জিনিস ধরতে পারি। এখানে আমরা মেন জিনিস যেটা দেখানোর চেষ্টা করছি যে যে যত লম্বা টাইম হরাইজনে হচ্ছে যে বিনিয়োগ করবে, তার রিটার্ন পাওয়ার, তার অপরচুনিটি
তত বেশি। টাইমটা এখানে অনেক বড় ফ্যাক্টর। তাহলে যে যত আর্লিতে শুরু করবে সে তত বেশি এখানের মধ্যে তার বিনিয়োগ প্ল্যানের মধ্যে সে তত আগায় থাকবে, সে সুবিধাজনক অবস্থানে থাকবে। আমরা অনেকে যেটা মনে করতেছি সরকারি চাকরি করার সময় আমার কাছ থেকে একটা টাকা সরকার রেখে দিচ্ছে প্রভিডেন্ট ফান্ড হিসাবে। হ্যাঁ, এখন 59 বছর হইলে সরকার যে বড় একটা অ্যামাউন্টের টাকা দেয় এটা কিন্তু আসলে সরকার দিচ্ছে না কোনোভাবে, এটা আমার টাকা আমাকে দিচ্ছে। তবে হ্যাঁ, সরকার 13% রেট ইন্টারেস্ট দেয় এখানের মধ্যে, প্রভিডেন্ট ফান্ডের উপর সরকার 13% ইন্টারেস্ট দেয়। এখন এই জন্য 60 বছর বয়সে এই অ্যামাউন্টটা অনেক বেশি মনে হচ্ছে। আসলে আপনার যে পুরোটা প্রাপ্য ওইটা আপনাকে পুরোটা দেওয়া হচ্ছে না, ওখান থেকে একটা অংশ আপনাকে দেওয়া হচ্ছে এখানের মধ্যে, বাকিটুকু সরকার কাছে থাকে, ওটার উপর ইন্টারেস্ট যেটা আসে ওটা আপনাকে এখানে মাসিক পেনশন হিসেবে দেয়। বিষয়টাকে বুঝতে পারছেন? যে সরকারি চাকরি করলে আমরা যেটা ভাবি যে প্রভিডেন্ট ফান্ড হিসেবে যে একটা বিশাল অ্যামাউন্টের টাকা পাওয়া যাবে, পেনশন পাওয়া যাবে, কিভাবে আসলে এখানের মধ্যে আসলে আপনার টাকাটাই সরকার 13% রেটে আপনাকে এখানে ইন্টারেস্ট দিচ্ছে। এখন যেহেতু সরকারি চাকরি অনেক লম্বা সময় ধরে আপনি করতেছেন, সেজন্য একটা বিশাল একটা অ্যামাউন্টের আপনার টাকা এখানে জমা হচ্ছে, সেই অ্যামাউন্টের একটা অংশ আপনাকে দিয়ে দিচ্ছে একসাথে এককালীন, আর যে অ্যামাউন্টে থেকে যাচ্ছে ওখান থেকে আপনাকে জাস্ট পেনশন হিসেবে হচ্ছে ওখানে মাসিক ইন্টারেস্ট আপনাকে দিচ্ছে, ওইটাও কিন্তু সরকারের কাছে একটা বিপুল অ্যামাউন্ট থেকে যায় ওখানের মধ্যে। আসলে ওটা যে সরকার থেকে দিচ্ছে তা না, ওটা হচ্ছে আপনি নিজে বিনিয়োগ করতে গেলে আপনি এভাবে করতেন না, সরকার আপনার দায়িত্ব নিয়ে এই জিনিসটা করে দিচ্ছে। তো এখানের মধ্যে আমরা প্রথমত এই কথাটা আমরা আসলে মন থেকে ঝেড়ে ফেলতে হবে যে অর্থ অনর্থের মূল। অর্থ ডেফিনেটলি অনর্থের মূল হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে, আবার অর্থে হচ্ছে আমাদের এখানে ভালো কাজ করার জন্য এখানে আসলে আমাদের অর্থের প্রয়োজন হয়। আর ফিনান্সিয়াল লিটারেসি বলতে আমরা এখানের মধ্যে আপনি কত টাকা আয় করেন, কত টাকা আয় করেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আসলে কত টাকা সঞ্চয় করতে পারেন, কত টাকা আপনি রাখতে পারেন। এখন আপনাকে যদি টাকা যদি সেভ করতে হয়, যদি বিনিয়োগ করতে হয়, তাহলে আপনাকে অ্যাসেট এবং লায়াবিলিটির পার্থক্য বুঝতে হবে। দুঃখজনকভাবে এই জিনিসটার পার্থক্য কিন্তু আমরা জীবনের একটা বড় অংশ এই জিনিসটা বুঝি না, এবং অনেক স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে ভালো ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেও আমরা অ্যাসেট এবং লায়াবিলিটির পার্থক্যটা আমরা বুঝি না। এটা বুঝতে না পারার কারণে মূলত আমরা ধনী আর হইতে পারি না। আসেন আমরা একটা বই সাজেস্ট করব, রিচ ড্যাড পুয়ার ড্যাড। রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইটা লিখছে রবার্ট কিওসাকি। উনি হচ্ছে যে অনেক বড় একজন ইনভেস্টর, সে জাপানি বংশোদ্ভূত, আমেরিকান নাগরিক। তারপরে সে হচ্ছে যে সে ঋণ গ্রহণের জন্য বিখ্যাত, কিন্তু অনেক তার অনেক ঋণ নিয়ে তার অনেক ইয়ে আছে যে সে নিজের টাকা ব্যবসা না করে সে হচ্ছে ব্যাংক লোনে ব্যবসা করে সে, এবং সে অনেক বড় রকমের বিনিয়োগ গুরু হিসেবে পরিচিত। তার টুইটার যদি ফলো করেন আপনার, সে একটু পাগলাটে একটু লোক, পাগলামি পাগলামি ভাবে কথাবার্তা বলবে, প্রচুর পাগলামি ভাবে কথা বলবে যে ফিয়াট কারেন্সি শেষ হয়ে গেছে, শেষ এখন অর্থনীতি শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে, শুধু গোল্ড থাকবে পৃথিবীতে, গোল্ড আর বিটকয়েন ছাড়া কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাচ্ছে এই বছরই, এই ধরনের পাগলাটে কিছু কথাবার্তা বলবে সে। কিন্তু তার রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইটা কিন্তু এটা খুব একটা মাস্টার ক্লাস একটা বই, এবং এই বইটার মধ্যে সে তার যে বিনিয়োগ নিয়ে তার যে আসলে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাগুলো সেখানে উপস্থাপন করছে। আমরা মূলত এই বইয়ের কিছু চুম্বক অংশ আজকে আলোচনা করব, কারণ এই বইটার আলোচনাগুলো না বুঝে আমরা যতই স্টক মার্কেট ব্যবসার জন্য কথা বলবো না কেন, আমাদের কিছু বেসিকের মধ্যে ঘাটতি থেকে যাবে। এখন আমরা যদি অ্যাসেট গ্রো করতে হয় বা সঞ্চয় করতে হয়, তাই সেক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের আয় বাড়ানোর যেরকম চেষ্টা করতে হবে, এট দ্য সেম টাইম আমাদের এক্সপেন্সটাও লো রাখার চেষ্টা করতে হবে, এবং আমাদের লায়াবিলিটি অ্যাজ মাচ এজ পসিবল এটা কম রাখার ট্রাই করতে হবে। এখন লায়াবিলিটি যে আমরা যে কম রাখবো তার আগে তো চিন্তা হবে যে লায়াবিলিটি জিনিসটা আসলে কি। হ্যাঁ, সলিড এবং লং টার্মে আমরা হচ্ছে আস্তে আস্তে আমাদের অ্যাসেটটা বিল্ড আপ করতে হবে। এখন অ্যাসেট লায়াবিলিটি যদি না চিনি তাহলে আমাদের জন্য একটা প্রবলেম। হোম লোন, এখন আপনি ব্যাংক লোন নিয়ে আপনি 4 to 5% বা 6.7%, আরো বেশি অবশ্য, আর 8-9% লোন নিয়ে আপনি হচ্ছে অ্যাপার্টমেন্ট কিনে ফেলা, এটাকে আপনি হচ্ছে যে অ্যাসেট বলবেন নাকি লায়াবিলিটি বলবেন? লোন নিয়ে হচ্ছে অ্যাপার্টমেন্ট কিনে ফেলা, এটা অ্যাসেট বলবেন নাকি আপনি লায়াবিলিটি বলবেন? এটা ইজ ইট অ্যাসেট অর লায়াবিলিটি? কিন্তু আমরা তো এই কাজটাই করি। আমরা যখন 1 লাখ টাকা যখন স্যালারি পাই, 1-1.5 লাখ টাকা স্যালারি পাই, তখনই আমাদের মাথার মধ্যে যেটা হচ্ছে যে আমাদের চুলকানি ওঠে, সেটা হচ্ছে যে যে লোন নিয়ে একটা ইয়ে কিনতে হবে, অ্যাপার্টমেন্ট কিনে ফেলতে হবে। পৃথিবীর কিছু দেশে আপনার হচ্ছে যে অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করা অ্যাবসলিউটলি বুলশিট। পৃথিবীর কিছু দেশে অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করা অ্যাবসলিউটলি বুলশিট। হ্যাঁ? তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ। কেননা বাংলাদেশে আচ্ছা ধরলাম আপনি আর একটা অ্যাপার্টমেন্ট ধরলাম 1 কোটি টাকার অ্যাপার্টমেন্ট আপনার, হ্যাঁ? 10 মিলিয়ন টাকার একটা অ্যাপার্টমেন্ট। ওকে। এখন 10 মিলিয়ন টাকা যে অ্যাপার্টমেন্টটা, এটা যদি এটা রেন্টাল কত হইতে পারে এটার? এটা ভাড়া কত হইতে পারে এটার?
1 কোটি টাকার অ্যাপার্টমেন্টের ভাড়া লোকেশন ভেদে, যদি খুব ভালো লোকেশনে যদি হয়, ধরুন খুব ভালো লোকেশনে যদি হয়, এটার ভাড়া কত? 30,000 টাকা মাসে। মাসে 30,000 টাকা, বছরে 3,60,000 টাকা। 40 কে বাসা ভাড়া দেওয়া যাবে, ওই অ্যাপার্টমেন্ট 1 কোটি টাকা তো পাওয়া যাবে না। এটা পসিবল না। 35 কে বা 40 কে, তার মানে হচ্ছে ওটা চিটাগং যদি হয় তাহলে মেহেদীবাগের দিকে হবে। ঢাকা যদি হয় তাহলে সেটা এমন এমন লোকেশনে হবে যেখানের মধ্যে এটা 1 কোটি টাকার অ্যাপার্টমেন্ট হবে না কখনো। 35,000 টাকা ভাড়া মাসে কোনো লোকেশনে পসিবল না সেটা। বনানীতে যেটা 50,000 টাকা ভাড়া, ওই অ্যাপার্টমেন্টের প্রাইস হচ্ছে 2.5 কোটি থেকে 3 কোটি টাকা। বনানীতে যে অ্যাপার্টমেন্টটা হচ্ছে, যেটা রেন্ট 50,000 টাকা বা 40,000 টাকা, সেটার প্রাইস 2.5 কোটি টাকার উপরে। কারণ আমি অনেক লোকেশনে ভাড়া থাকছি, তো সে অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনি 1 কোটি টাকা দামের অ্যাপার্টমেন্ট বাংলাদেশের কোনো লোকেশনে আপনি 30,000 টাকা বেশি আসলে ভাড়া পাবেন না। ওকে, 30,000 টাকা যদি হয়, আমরা কত? 3,60,000 টাকা। আপনি বছরে 3,60,000 টাকা হচ্ছে আপনি পাচ্ছেন। ওকে, আপনার ইয়ারলি ইল্ড কত তাহলে? ইয়ারলি ইল্ড কত আপনার? 3.6%, রাইট? আপনি হোম লোন কি 3.6% পাবেন? আপনি এর চেয়ে বেশি ইন্টারেস্টে আপনি হোম লোন নিয়ে ফেলছেন, তাই না? 3.6% আপনাকে হোম লোন কেউ দিবে? দিবে না। আপনি এর চেয়ে বেশি প্রাইসে কিন্তু আপনি হোম লোন নিয়ে নিচ্ছেন আপনার। তার মানে আপনার এটার যে ইল্ড যত আসতেছে, এটার তার চেয়ে বেশি অ্যামাউন্ট আপনি হোম লোন দিচ্ছেন, ইন্টারেস্ট আপনি ব্যাংকে পে করতেছেন। তাহলে কি হচ্ছে? ব্যাংক ধনী হচ্ছে, আপনি গরিব হচ্ছেন আসলে। আবার এখানের মধ্যে আপনার, আমরা যদি ডেপ্রিসিয়েশন বলি, অ্যাপার্টমেন্টে ডেপ্রিসিয়েশন বাংলাদেশে অনেক বেশি। ডেপ্রিসিয়েশন বলতে আপনি, যারা হচ্ছে যে আপনার পরিচিত কারো যদি অ্যাপার্টমেন্ট, বা আপনি যদি অ্যাপার্টমেন্ট থাকে, আপনি 20 বছর মেয়াদে একটা অ্যাপার্টমেন্ট চিন্তা করেন আপনি। 20 বছর পুরাতন অ্যাপার্টমেন্ট হচ্ছে যে আপনার আপনার মন্তব্যটা কি? আমার 20 বছর মেয়াদে আমি অ্যাপার্টমেন্টে থাকছি, আমি জানি 20 বছর পর কি হয় বাংলাদেশে একটা বিল্ডিং এর। 20 বছর মেয়াদে অ্যাপার্টমেন্ট আপনি, আপনার কি ধারণা? আপনি কিনবেন কিনা? 20 বছর পুরাতন একটা অ্যাপার্টমেন্ট আপনি নিজে কিনবেন কিনা? কিছুটা ছাদ দিলেও কিনবেন কিনা? আমি তো অ্যাটলিস্ট কিনবো না। আমাকে যদি অর্ধেক প্রাইসে দেয়, আমি কিনবো না 20 বছর মেয়াদে অ্যাপার্টমেন্ট। আমাকে অর্ধেক মূল্য দিলে আমি কিনবো না। নেবার আমি 20 বছর মেয়াদে অ্যাপার্টমেন্ট কখনো কিনবো না। আমি জানি বাংলাদেশের বিল্ডিং ম্যাটেরিয়ালস খুব খারাপ অবস্থা। মানুষের বিল্ডিং ম্যাটেরিয়াল যেহেতু খারাপ অবস্থা, এখানের মধ্যে তারপরে ড্যাম হয়ে যায়, দ্রুত ড্যাম হয়ে যায় বাংলাদেশের বিল্ডিং। এটার কারণে একটা হচ্ছে আমাদের কোয়ালিটি ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, ডেভেলপারের হচ্ছে এখানে ফ্রড, এবং হচ্ছে যে আপনার সেক্ষেত্রে প্রপার ডিজাইনিং অনেকগুলো ব্যাপার এখানের মধ্যে। আহ, তাহলে এখানের মধ্যে আপনি 20 বছর হচ্ছে যে পর আপনার এটা আসলে ড্যাম, এটা এটা ডিপ্রিসিয়েশন মানে ভয়ঙ্কর লেভেলের এটা। সেক্ষেত্রে বাংলাদেশে হচ্ছে হোম লোন নিয়ে আপনি হচ্ছে অ্যাপার্টমেন্ট কিনা, হোম লোন নিয়ে হচ্ছে যে বা আপনি এটা একটা বড় ধরনের হচ্ছে ভুল সিদ্ধান্ত। অ্যাপার্টমেন্ট কিনবো না, আমরা কিনবো, আমরা দেখাবো কখন কিনবো আমরা। মনে রাখবেন, আমি নিজে দুবাইতে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করি। রিয়েল এস্টেট এটা কাদের মার্কেট? বায়ার আর সেলার। বায়ার মার্কেট আর সেলার মার্কেট, কোনো আইডিয়া আছে আপনাদের? রিয়েল এস্টেট অলওয়েজ সেলার্স মার্কেট। রিয়েল এস্টেট সেক্টর থেকে বায়ার এখানে আসলে খুব আপনার লাভবান হওয়ার পসিবিলিটি খুবই কম। বায়ার হইতে পারবে, ধরুন আমার মতো এক্সপার্ট লোকজন নিয়ে দিলেন আপনি বাই করার জন্য কনসার্ন হিসেবে, তখন আমি আপনাকে লাভ করে দিতে পারবো। তাও কোথায়? বাংলাদেশে আমি পারবো না লাভ করতে আপনাকে, দুবাইয়ের দিকে আমি পারবো আপনাকে লাভ করে দিতে। কিন্তু কেন আপনার রিয়েল এস্টেট হচ্ছে যে এটা সেলার্স মার্কেট? কারণ হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি আসলে কোনো বিনিয়োগ নাই, ও আসলে কোনো টাকা বিনিয়োগ করে না। ও কি করে? আপনি জানেন? ওর আসলে কোনো টাকা বিনিয়োগ নাই। ও আসলে করেটা কি? ও যেটা করে সেটা হচ্ছে ও একটা প্ল্যান করে। ও একটা প্ল্যান করে, হ্যাঁ? একটা সে প্ল্যান করে একটা জমি, ধরেন কোনো লিজ দিছে, অথবা জমি কোনো বায়না দিছে, অথবা সে জমি কিনলো, কিন্তু বিল্ডিং এখন তুলে নাই সে। এই বিল্ডিং কিন্তু আপনার কোন রকমের কাজ শুরুর আগে কিন্তু সে চেষ্টা করবে অ্যাপার্টমেন্ট সবগুলো বিক্রি করে ফেলতে। হ্যাঁ, ধরেন এই বিল্ডিংটার মধ্যে ধরলাম আমরা এখানে সে 20টা অ্যাপার্টমেন্ট আছে। একটা অ্যাপার্টমেন্ট ধরলাম 1 কোটি টাকা। হ্যাঁ, তাহলে 20 কোটি টাকার অ্যাপার্টমেন্ট ধরলাম সে আগে সেল করে ফেলছে। সে 20 কোটি টাকার অ্যাপার্টমেন্ট দেখেন সে আগে কিন্তু সেল করে ফেলছে। সেল করে এখানের মধ্যে হয়তো তার অ্যাপার্টমেন্টটা করতে তার হয়তো এখানের মধ্যে তার 10 কোটি টাকা হয়তো খরচ হচ্ছে। যে 10 কোটি টাকা থাকলো, এটা দিয়ে আরেকটা জমি কিনে ফেলছে। আরেকটা জমি কিনে ওখানে সেম সে একটা প্ল্যান পাস করে, একটা প্ল্যান করে, সেখানের মধ্যে সে অ্যাপার্টমেন্ট গুলো বিক্রি করে ফেলে। এইভাবে সে এরপরে সেম বিল্ডিংটা উঠার আগে সে কিন্তু অ্যাপার্টমেন্ট সব বিক্রি করে ফেলছে। যে টাকাটা থাকলো সেখানে আরেকটা সে বিল্ডিং সে করতে যাচ্ছে। রিয়েল এস্টেট আসলে হচ্ছে যারা রিয়েল এস্টেট ব্যবসা করে সে বেশি এখানের মধ্যে লাভবান হচ্ছে। এখানে বায়ার আসলে প্রফিট করার সুযোগ খুব একটা নাই। এখানে বায়ার কি করে? বায়ার হচ্ছে এখানের মধ্যে সে হচ্ছে যে এক ধরনের কি বলবো, তার নিজের কাছে একটা যে সেলফ ডেসক্রাইবড একটা রেসপেক্ট, যে আমি বাড়ির মালিক, আমি অ্যাপার্টমেন্টের মালিক, এই ধরনের কিছু বিষয় তার অর্জন হয়। অর্জনটা খুব অ্যাবস্ট্রাক্ট, কিন্তু তার অর্জনটা খুব অ্যাবস্ট্রাক্ট, যে আমার নিজের অ্যাপার্টমেন্ট আছে এবং আমি নিজের নিজের অ্যাপার্টমেন্টের মালিক। এই একটা ইগো অর্জন হয়। আর হ্যাঁ, কিছু বাড়িওয়ালা খুব ঝামেলা করে, বাড়িওয়ালারা প্রচুর
প্রচুর রকম ঝামেলা করে ঢাকা শহরের বাড়িওয়ালারা তো বটেই, চিটাগং শহরের বাড়িওয়ালারা করে এরকম। বাড়িওয়ালাদের পেইন থেকে হচ্ছে যে রক্ষা পাওয়া যায়। এর বাইরে আসলে এইটা আপনার উপকার যে বাড়িওয়ালা আপনার আপনার বাসা নিজের মতো করে যা খুশি তা করতে পারবেন। বাড়িওয়ালার কোনো অনুমতির প্রয়োজন নাই। এই গেইনটা আপনার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা গেইন হয় এখানের মধ্যে। কিন্তু আমরা যেটা ক্যাপিটাল গেইন যেটা বলি, অথবা আপনি এখানের মধ্যে আপনার আদার্স প্রফিট বলে আদার কোনো প্রফিট নেই বাংলাদেশে। যে সকল দেশে আরওআই বেশি অ্যাপার্টমেন্টের মধ্যে, আরওআই বেশি, সেই সকল দেশে হয়তো আপনি আয় করতে পারবেন। যেমন দুবাইতে এখানের মধ্যে আপনার যেই অ্যাপার্টমেন্টটা আপনি ৩ কোটি টাকা দিয়ে কিনবেন, ওটাতে আপনি চোখ বন্ধ করে বছরে 25 লাখ টাকা 30 লাখ টাকা ভাড়া পাবেন এটাতে মোটামুটি। এখানে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বেশি এখানের মধ্যে। আবার এখানে অ্যাপার্টমেন্ট আপনি যেটা কিনছেন এটা মোটামুটি আপনি সেল করে দিতে আপনার তার চেয়ে বেশি প্রাইসে সেল করতে পারবেন। এখন পৃথিবীতে এরকম অল্প কিছু দেশ আছে যেখানের মধ্যে রেন্টাল বেশি, মানে ঘর ভাড়া বেশি। যে সকল দেশে ঘর ভাড়া বেশি সে সকল জায়গায় আপনি তো রিয়েল এস্টেটে আপনি হয়তো এখানে হোম লোন নিয়েও আপনি দুবাইতে লাভ করা যাবে। কেননা এখানে আপনি হোম লোন যদি আপনি 4 to 5% যদি নেন, 4% যদি হোম লোন নেন, আপনি রেন্টাল ইল্ড হবে আপনার 8%। তাহলে এখানে আপনি লোন নিয়ে আপনি যদি অ্যাপার্টমেন্ট কিনেন এখানে প্রফিট করতে পারবেন। বাট বাংলাদেশে এটা কোনোভাবেই পসিবল না। আপনি হোম লোন নিয়ে আপনি প্রফিট করা। তাহলে এটা একটা আসলে আপনার লায়াবিলিটি এটা বাড়াচ্ছে। এই জ্ঞানগুলো আপনার জন্য এখন খুব সিলি মনে হলে আপনি একটা সময় এটা বুঝতে পারবেন যে এখন খুব সিলি মনে হচ্ছে যে আমি যেটা বললাম আপনাকে যে অ্যাপার্টমেন্ট কেনাটা এটা অ্যাবসলিউটলি লস প্রজেক্ট। এটা হয়তো একটা সময় হয়তো আপনি আমার কথাটা ফিল করতে পারবেন যখন আপনি নিজে কিনবেন এবং 20 বছর পরে আপনি ফিল করতে পারবেন যে এটা হুদাই লস প্রজেক্ট। তো এখন মনে হতে পারে অপারেশন কুইক, তখন বুঝে যাবে। আপনি হচ্ছে যে ব্যাংক লোন নিয়ে গাড়ি কিনলেন আপনি। আমাদের দেশে যেটা করে একজন 1 লাখ টাকা বেতন পাইলেই সে লোন করে সে গাড়ি কিনে ফেলে একটা। লোন করে গাড়ি কিনে ফেলে। ইজ ইট অ্যাসেট? আপনি একটা গাড়ি কিনছেন, আপনার গাড়ি আছে। আপনার হচ্ছে যে আপনার গাড়ি আছে আপনার এখানে আপনি যে গাড়ি চালান আপনি। বাংলাদেশে গাড়ি কেনাও এক ধরনের হচ্ছে আপনার লায়াবিলিটি। কেন লায়াবিলিটি? কারণ এখানের মধ্যে এই গাড়ির আপনার যে মেইনটেন্যান্স কস্ট আপনি তার চেয়েও কম কস্টে আপনি উবারে চলতে পারবেন। আমরা কি গাড়ি কিনবো না? অবশ্যই গাড়ি কিনবো। কখন কিনবো সেটা আমি আসবো সামনে। অ্যাপার্টমেন্ট আমি কিনতে নিষেধ করতেছি না আমি। কিন্তু এই যে গণহারে 1 লাখ টাকা বেতন পালিয়ে গাড়ি আর অ্যাপার্টমেন্ট কিনে ফেলতেছে তাদেরটা সমস্যাজনক এটা। কারা কিনতে পারবে সেই বিষয়ে আমি আসবো কিন্তু। আমি অবশ্যই গাড়ি কিনতে আমি বলবো। গাড়ি আপনি কিনতে পারবেন। আপনি অবশ্যই অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। কিন্তু কারা কিনতে পারবে সেই বিষয়ে আমরা আসবো। কিন্তু আপনি 1-1.5 লাখ টাকা আয় করেন 1-1.5 লাখ টাকা আপনি ব্যাংক লোন কিনে টুক করে আপনার ব্যাংকওয়ালা আপনি পিছু ঘুরতেছে যে ভাই স্যার আপনি কার লোন। আপনি সুন্দর করে আপনি হচ্ছে তার ফাঁদে বললেন। কারণ তার কাজ হলো সে তার এটা তার ব্যবসা এটা। সে যেহেতু ঋণের ব্যবসা করে সেহেতু এটা সে জাস্ট তারটা প্রমোট করতেছে সেখানের মধ্যে। আপনি যখন কার কিনে ফেলবেন আপনি এরপর এটা মেইনটেন্যান্স এর জন্য আপনি যেটা খরচ করতেছেন আপনি আসলে গরিব হচ্ছেন আপনি। তাহলে আপনি অ্যাসেট আপনার মেক হচ্ছে না। আপনি কিনবেন অবশ্যই গাড়ি। কখন কিনবেন সেটা আমরা আসবো আস্তে, আস্তে। তাহলে আমরা দেখলাম যে পুয়ার বা মিডল ক্লাস লোকজন ওরা ওদের লায়াবিলিটি বাড়ায়। তাহলে পুয়ার লোকজন কি করে? পুয়ার লোকজন ওরা হচ্ছে যে অ্যাপার্টমেন্ট কিনে। অ্যাপার্টমেন্ট কিনে। ওরা লোন করে অ্যাপার্টমেন্ট কিনে। ওরা ফ্ল্যাট লোন নেয়, ফ্ল্যাট কিনে ফেলে। পুয়ার লোকজন যারা ওরা অ্যাপার্টমেন্ট কিনে ফেলে। ওরা বিভিন্ন প্রকার লোন নেয়। হুম? ওরা প্রচুর ক্রেডিট কার্ড ইউজ করে। একদিন 2-3টা করে ক্রেডিট কার্ড ইউজ করে। তাহলে গরিব এবং ধনীদের মধ্যে কিছু আপনার সিম্পটম আছে। তাহলে গরিবরা কি করে? গরিবরা হচ্ছে আপনার হোম লোন নেয়। ওরা বিভিন্ন রকম কনজিউমার লোন নেয়। ওরা হচ্ছে যে আপনার ওরা ক্রেডিট কার্ডে হচ্ছে যে একজন প্রশ্ন করছে যে ভাইয়া এখানের মধ্যে হচ্ছে যে উবারে হচ্ছে যে ভাড়া কেমন? কত কিছু দেয়া লাগে? হ্যাঁ, গাড়ি কিনলে রাইট। হ্যাঁ, অনেক কিছুই। হ্যাঁ, টোটাল হিসাব যদি করেন আপনি সেটা অনেক বেশি। গাড়ি কারা কিনবে সেই ব্যাপারটা আমরা আলোচনা করব। আবার অনেকে ভাববে যে আরফিন ভাই তো তাহলে বলতেছে গাড়ি কেনা যাবে না কোনোভাবে। কিনা যাবে সেটা। কখন যাবে সেটা অবশ্যই আমরা বলব। তাহলে যারা গরিব তারা হচ্ছে যে হোম লোন নেয়, কনজিউমার লোন নেয়, ক্রেডিট কার্ড নেয়। প্রচুর ক্রেডিট কার্ড ইউজ করে এবং ক্রেডিট কার্ড দিয়ে তারা খরচ করতে ওরা পছন্দ করে ওরা। ওরা হচ্ছে যে ওদের ট্যাক্সির পেছনে প্রচুর খরচ হয় ওদের। ওরা হচ্ছে যে ওদের ফিক্সড অনেক এক্সপেন্স আছে ওদের। কিন্তু আয় যদি বলি ওদের ইনকাম যদি বলি, ওদের ইনকাম হলো ওদের শুধু বেতন। ওদের মেইনলি বেতনটা হলো ওদের ইনকাম। হ্যাঁ? ওদের কোনো অ্যাসেট নাই। ওদের আছে শুধুমাত্র লায়াবিলিটি, লোন আছে, প্রচুর লোন আছে ওদের। লোন আছে ওদের ট্যাক্স যায় ওদের, ফিক্সড অনেক এক্সপেন্স আছে। আয় বলতে শুধুমাত্র ওদের বেতন। এর বাইরে ওদের কোনো ইনকাম নাই। এখন আসেন রিচ পিপলের আসলে এখানে বৈশিষ্ট্যগুলো কি? দেখেন, প্রথমত ওর কোনো লায়াবিলিটি নাই। ওর কোনো লায়াবিলিটি নাই। হ্যাঁ? সেকেন্ড হচ্ছে ওর এক্সপেন্স কি নাই? ওর এক্সপেন্স আছে। কিন্তু সেটা তার আয়ের সাথে সেটা আর রেশিওটা এমন যে সেটা তার আয়ের উপর আসলে খুব ইমপ্যাক্ট পড়ে না। সে এক্সপেন্সটা এমন ভাবে সে ম্যানেজ করে। এখন তার ইনকাম কোত্থেকে হয়? শুধু বেতন থেকে না। তার ইনকাম হয় স্টকের ডিভিডেন্ড থেকে। স্টকের ডিভিডেন্ড থেকে ইনকাম হয়। তার ইনকাম হয় বিভিন্ন ইন্টারেস্ট থেকে, বিভিন্ন বন্ড থেকে, বন্ডের ইন্টারেস্ট থেকে।
বিভিন্ন রেন্টাল ইনকাম থেকে সে ধরনের অ্যাপার্টমেন্ট কিনে ভাড়া দিল সে। বাংলাদেশে অ্যাপার্টমেন্ট কিনে ভাড়া দেওয়াটা কিন্তু আপনার লাভজনক ব্যবসা না। বিল্ডিং করে ভাড়া দেওয়া মোটে লাভজনক না বাংলাদেশে। যারা অন্য কোনো ওয়ে জানে না তারা উঠে ছাড়া তার কোনো ওয়ে নাই তার। তাহলে রেন্টাল ইনকাম থেকে চাই করে সে। ধরুন আপনি দোকান ঘর আপনি ভাড়া নিলেন, হ্যাঁ দোকান ঘর আপনার হচ্ছে আপনি ভাড়া দিলেন, ইন্টারেস্ট থেকে যাই করে, ডিভিডেন্ড থেকে চাই করে সে। তাহলে এগুলো তার ইনকামের ওয়ে। অ্যাসেট কি কি আছে? তার স্টক আছে, তার বন্ড আছে। হ্যাঁ, রিয়েল এস্টেট কোনগুলো আছে তার? যেখান থেকে সে ভালো রিটার্ন জেনারেট করতে পারবে, যেটা আরওআই বেশি, এই ধরনের তার কিছু রিয়েল এস্টেট আছে, এখানে আরওআই আছে। তাহলে তার অ্যাসেট থেকে কি হচ্ছে? অ্যাসেট থেকে তার এখানের মধ্যে বিভিন্ন রকম আয় হচ্ছে তার। দেখেন পুরো মিডল ক্লাস, ওর কোনো অ্যাসেট নাই, ওর কোনো স্টক নাই, ওর কোনো বন্ড নাই। হ্যাঁ, ওর এমন কিছু না যেখান থেকে এক্সট্রা আয় হয়। ওর একমাত্র আয় কোনটা? একমাত্র আয় হলো ওর স্যালারি, পেচেক। একমাত্র আয় হচ্ছে ওর স্যালারি। একটা সময় আমার নিজে চিন্তা ভাবনা ছিল এরকম যে হচ্ছে স্যালারি থেকে যে স্যালারি দিয়েই তো হচ্ছে যে লাইফ চালাতে হবে। তাইলে শুধু স্যালারি দিয়ে যারা হচ্ছে লাইফ চালাতে চায় এবং যখন সেই কাজগুলোতে যখন এঙ্গেজ হয়ে যায়, তারপর আসলে রিচ হওয়াটা খুব ডিফিকাল্ট। দেখি তাহলে আমরা কি করব। আপনার প্রথম যে প্রায়োরিটিটা আসলে এখানে দিতে হবে সেটা হচ্ছে যে আপনার বাচ্চাকে, আচ্ছা এখানে আরেকটা আমি কথা বলি যে এখানে আপনার প্রতিটা কথার কিন্তু আপনি কাউন্টার আর্গুমেন্ট দিতে পারবেন। যেন আপনি যদি বলেন যে গ্রামীণ ফোনের যে সিও ইয়াসির আজমান, তো উনি যে স্যালারি পায়, তো উনি তো আসলে গরিব না, উনি তো রিচ, তাহলে তো আপনার কথাটা কন্ট্রাডিক্টরি। আপনি এক্সেপশন আনলে তো হবে না। আপনি গ্রামীণ ফোনের সিও স্যালারি মানে সিও মতো স্যালারি বাংলাদেশে কতজন পাই? আপনি যদি বলেন ব্র্যাক ব্যাংকের সিও, উনি তো শুধুমাত্র হচ্ছে যে স্যালারি পাই, উনি ব্র্যাক ব্যাংকের সিও অনলি শুধু স্যালারি পায় না, ব্র্যাক ব্যাংকের সিও হচ্ছে স্যালারি বাইরেও সে হচ্ছে ব্যাংক থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায়। গ্রামীণ ব্যাংকের সিও সেম, সে স্যালারি বাইরে আর অনেক সুযোগ সুবিধা পায়, কিন্তু ওরা তো এক্সেপশন। হ্যাঁ, এক্সেপশন যে তাদের, তাহলে এটা হচ্ছে আপনার মিডিয়ান যে স্যালারি বাংলাদেশের মানুষের তার চেয়ে অনেক বেশি। তাহলে ওটা দিয়ে আপনি ট্যাক্স পেন করতে পারবেন না। এখন তাদেরকে যদি দেখেন, তারা কিন্তু সেম, তাদের স্টক থাকবে, দেখবেন তাদেরও বন্ড আছে এবং তাদের এমন জায়গায় বিনিয়োগ আছে যেখানে তাদের মাল্টিপল ইনকাম হয়। সেই শুধুমাত্র গ্রামীণ ফোনের সিও গ্রামীণ ফোন থেকে তার আয় হয়, শুধু ওই আয়ের উপর সে বসে নাই, তার আরো বিভিন্ন জায়গায় তার বিনিয়োগ আছে। তাই শুধুমাত্র তাকে কিন্তু এই ক্যাটাগরিতে মানে জোর করে ফেলাতে চাইলে ফেলানো যাবে না। আপনি নিজে এবং নিজের বাচ্চাকেও আপনি সবসময় যে চিন্তাটা করাবেন সেটা হচ্ছে বিল্ডিং অ্যাসেট। অ্যাসেট বিল্ডিং এ আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, নট লায়াবিলিটি। লায়াবিলিটি বিল করলে আপনি এটা আটকায় গেছেন। তাইলে আপনি যদি অ্যাসেট যদি বিল্ড আপ করেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে লাইফের একটা সময় আপনাকে যে ৯টা-৫টার যে স্কেডিউল লাইফের, স্কেডিউল থেকে আপনি যদি মুক্তি পাইতে পারেন এবং লাইফের মধ্যে যে ফিনান্সিয়াল যে স্ট্রাগল, এই স্ট্রাগল থেকে আপনি কিছুটা হলে আরাম পাবেন। যদি আপনি চিন্তাটা থাকে অ্যাসেট বিল্ড আপ করতে হবে। কোনটা অ্যাসেট? অ্যাসেট হচ্ছে আমার হচ্ছে যে স্টক, অ্যাসেট হচ্ছে বন্ড, অ্যাসেট হচ্ছে এমন কোন রিয়েল এস্টেট যেখান থেকে আমার আরওআই আসবে, যেখানে ডিভিডেন্ড আসবে, যেখানে ভালো রেন্টাল ইনকাম আসবে, ওরকম জায়গা। হ্যাঁ, আমার হচ্ছে যে ভালো রেন্টাল ইনকাম লাগবে, নাহলে আমি হচ্ছে যে নিজে থাকার জন্য ব্যাংক লোন নিয়ে আমি অ্যাপার্টমেন্ট কিনবো না। ওকে, তাহলে আপনি যদি এই ব্যাপারে যদি চিন্তাটা করেন, তাহলে আপনি একটা সময় হয়তো এটা থেকে মুক্তি পাইতে পারেন। এখন বেস্ট অ্যাসেট আসলে কোনটা? পৃথিবীতে যত অ্যাসেট আছে, যত বিজনেস আছে, বেস্ট হচ্ছে যেই বিজনেসে বা যে অ্যাসেট দেখাশোনা করার জন্য আপনার ফিজিক্যাল প্রেজেন্সের কোনো প্রয়োজন নাই, যেটাতে আপনার কনস্ট্যান্ট ইনপুট এবং ডিসিশন মেকিং এর কোনো প্রয়োজন নাই, যেটা অটোমেটিক চলে। আপনার নিজেরই একটা ব্যবসা আছে, সেই ব্যবসাটা যদি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যদি আপনাকে লুক আফটার করতে হয়, তাইলে ওটা ব্যবসা না, ওটা একটা জব, এবং এটা আপনি নিজে ওখানে জব করেন। এই পয়েন্টটাকে আপনারা ধরতে পারছেন? আপনি এমন কোন ব্যবসা ডেভেলপ করলেন যে ব্যবসাতে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আপনি উপস্থিত থাকতে হয় ফিজিক্যালি, আপনি না থাকলে ব্যবসাটা কোনোভাবে চলে না। এই ব্যবসাটা যদি হয় তাহলে এটা কোনো ব্যবসা না, এটা হলো আপনার চাকরি, এটা আরেকটা চাকরি। আপনি একটা চাকরি ছেড়ে নিজের কোম্পানিতে জয়েন করছেন, এটা আপনার একটা চাকরি। তাহলে বেস্ট অ্যাসেট বা বেস্ট বিজনেস হচ্ছে সেই বিজনেস যেটা ঘুমাইলেও একটা ইনকাম হয়। আপনার ঘুমাচ্ছেন, আপনি ইনকাম হচ্ছে, কিন্তু অটোমেটিক আপনি ইনকাম হচ্ছে, কারণ আপনি কিন্তু ঘুমাই আছেন, আপনি কিছু করতেছেন না। তাহলে সেরকম অ্যাসেট বা বিজনেস যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে এটা হচ্ছে বেস্ট অ্যাসেট। তাহলে ভাই আপনি কি জব ছাড়ার জন্য বলতেছেন আমরা কি জানি জব করবো না? আপনি এখানে আবার বিসিএস এ পোলাপান পড়াচ্ছেন, এই দিক দিয়ে আপনি ব্যবসা করতেছেন, আবার আমাদেরকে চাকরি বলতেছেন চাকরি ছেড়ে দিতে, তাহলে ব্যবসা করার জন্য। তাহলে আমরা কি সবাই চাকরি ছেড়ে দিব? তাহলে তো আপনি কন্ট্রাডিক্টরি কাজ করতেছেন এখানে। আমরা কি জব ছেড়ে দিব সবাই? সবাই জব ছেড়ে দিব? তাহলে ডোন্ট নিড টু কুইট ইউর জব ইমিডিয়েটলি। আপনার এখনই জব ছাড়ার দরকার নাই, কারণ জব আপনাকে ভীষণ রকম সুবিধা দিবে আপনার ক্যারিয়ারে। কি সুবিধা দিবে? সেটা হচ্ছে জবের থ্রুতে আপনি এমন সব লোকের সাথে নেটওয়ার্কিং করতে পারবেন যেটা জব না করে আপনার জন্য পসিবল হতো না।
আপনি জবের থ্রুতে এমন সব লোকের সাথে আপনার পরিচয় হবে, এমন সব লোকের সাথে আপনার নেটওয়ার্কিং হবে যেটার সাথে আপনার সাথে পরিচয় হতো না। গৌরব আড্ড হচ্ছে এখানে পিটুয়েতে বিসিএস চাকরির জন্য পিটুয়েতে কোচিং করতে আসছে, তাহলে পিটুয়েতে কোচিং করতে না আসলে এখানে আমার সাথে কখনো পরিচয় হতো না, রাইট? তাহলে জব করা খুবই গুরুত্বপূর্ণ, নেটওয়ার্কিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আবার আপনার ইমিডিয়েটলি আপনি যে ব্যবসাটা করবেন, আপনি এখানে পুঁজি কই পাবেন? আপনি আপনি পুঁজি কে দিবে আপনাকে? তাইলে আপনার অবশ্যই জব প্রয়োজন এবং আপনি অবশ্যই জব কুইট করবেন না, বরং আপনি যেটা করবেন, আপনি হচ্ছে যে আপনার জব থেকে আপনার যে আয় হয় তার একটা অংশ আপনি বিনিয়োগ করবেন অ্যাসেট বিল্ডিং এর জন্য। এবং ফরগেট ইট, আপনার অ্যাসেট এটা বিল্ড আপ করে ফেলছেন, আপনি ভুলে যান এখানের মধ্যে। যখন আপনার একটা সার্টেন অ্যামাউন্টের অ্যাসেট যখন হয়ে যাবে, তখন আপনি অপরচুনিটি পাইলে তখন আপনি জব কুইট করেন, এর আগে না। আপনার জব করার উদ্দেশ্য হলো নেটওয়ার্কিং করা, আপনি যে আয় করেন সেই আয় থেকে কিছু অংশ এমন জায়গায় বিনিয়োগ করা, আপনি ভুলে যান জাস্ট। এরপরে যখন সুযোগ আসবে, সময় সুযোগ করে আপনি তখন সেটা নিয়ে কিছু একটা করতে পারেন। তো ভাই আপনি বললেন যে চাকরি করে হচ্ছে গাড়ি বাড়ি হচ্ছে যে না কেনার জন্য। ট্রু। আমি বলছি আপনার যারা শুধু বেতন নির্ভর, যে বেতনের টাকায় যারা চলে তারা হচ্ছে যে তাদের জন্য বাড়ি কেনা গাড়ি কেনা নিষিদ্ধ মতো একটা কাজ। তবে আপনি যদি গ্রামীণ ফোনের সিইও হন তাহলে কিনতে পারেন। ভাই গ্রামীণ ফোনের সিইও বাৎসরিক বেতন কত হতে পারে? অনেক হবে, তাই না? ১ কোটি টাকার উপরে হবে মনে হয়, তাই না? আমি জানি না এক্সাক্টলি কত। এই জিনিসগুলো তো মনে হয় কনফিডেন্সিয়াল, আমি জানি না কত। তো আপনি যদি গ্রামীণ ফোনের সিইও হন, আপনি যদি হচ্ছে যে ব্রিটিশ আমেরিকান টোবাকোর যদি আপনি এমডি হন, তাইলে এবং এরকম লোক হলে আপনি নিশ্চয়ই আমার ডাক্তার শামসুল আরিফিনের সেশন আসবেন না। আমার মতো গরিব লোকের সেশনে নিশ্চয় গ্রামীণ ফোনের সিইও নিশ্চয় আমার এগুলো শুনে ওর কোনো কাজ নাই, রাইট? আপনি যদি ব্যাট বিজনেস সিইও হন, আপনি যদি কোনো ব্যাংকের এমডি হন, সেটা নিশ্চয়ই আপনি আমার এখানে আসবেন এগুলো শোনার জন্য। কিন্তু আমার কথাগুলো হচ্ছে যে ওই ধরনের এক্সেপশনাল পিপল বাদে আপনারা যারা হচ্ছে চাকরি বাকরি করবেন, বিসিএস ক্যাডার হবেন, হ্যাঁ, যারা চাকরি বাকরি করবেন তাদের জন্য। চাকরি করে আপনি হচ্ছে যে এই বাড়ি গাড়ি কেনা, অ্যাপার্টমেন্ট কেনা, লোন নিয়ে গাড়ি কেনা, এটা হচ্ছে যে অ্যাবসলিউটলি লাইফের অনেক ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত এগুলো। এর ফলে আপনি দারিদ্রের দুঃচক্রে কিন্তু আটকে যাবেন, ওখান থেকে বেরোতে পারবেন না, ওখানে আটকে গেছেন আপনি। তাইলে আপনি কি করবেন? বাইং লাক্সারিস শুড বি দ্য লাস্ট থিং। আপনার জীবনের এটা সর্বশেষ এজেন্ডা। কখন? ইউ ডোন্ট ওয়ান্ট টু ফল ইনটু ডেট জাস্ট বিকজ ইউ ওয়ান্ট টু মেক আদার্স থিং ইউ আর ওয়েলদি। ওই যে বললাম অ্যাপার্টমেন্ট কিনলে আপনি একটা সুখ পাবেন যে আমরা নিজের বাসায় থাকি, আমাদের বাসা নিজের বাসা, বনানীতে বাসা আছে আমাদের, আমরা অনেক ধনী, ধানমন্ডিতে আমাদের বাসা আছে, আমাদের 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 হচ্ছে যে মহাখালী আমাদের বাসা আছে, নিজের বাসায় থেকে আমার গাড়ি আছে আমার, হ্যাঁ। অন্যরা আপনাকে ভাববে আপনি খুব ধনী, এটার জন্য আপনি হচ্ছে যে ঋণ করে আপনি অ্যাপার্টমেন্ট কিনবেন, গাড়ি কিনবেন, এটা কোনো প্রয়োজন নাই। বরং আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ইনভেস্ট ইন অ্যাসেট ফার্স্ট, দেন দে উইল অ্যালো ইউ টু অ্যাফোর্ড লাক্সারিস কমফোর্টেবলি। আপনি বরং আপনার টাকাটা অ্যাসেট বিল্ড আপে বিনিয়োগ করবেন, ওই অ্যাসেট যখন হয়ে যাবে তখন আপনি কমফোর্টেবলি এই জিনিসগুলো কিনতে পারবেন আপনি। কিন্তু বেতনের টাকায় আপনি হচ্ছে যে আপনি বেতন পাচ্ছেন 1 লাখ টাকা, এই জন্য আপনি লোন করে অ্যাপার্টমেন্ট কিনবেন, গাড়ি কিনবেন, এটা কোনো প্রয়োজন নাই। আমি কি এই জিনিসটা বুঝাতে পারছি? আপনার প্রথম কাজ হলো আপনার আপনার যদি চাকরিতে আপনি যদি 1 লাখ টাকা বেতন যদি পান, তাহলে আপনি সেখানে 30-40 হাজার টাকা আপনি সেখানে বিনিয়োগ করেন বিভিন্ন অ্যাসেটে। যখন একটা সার্টেন অ্যামাউন্ট হয়ে যাবে, এরপর আপনি কমফোর্টেবলি আপনি কাজটা করতে পারবেন। কিন্তু আগে হচ্ছে আপনি ঋণ করে গাড়ি কিনে ফেলবেন, আগে ঋণ করে আপনি অ্যাপার্টমেন্ট কিনে ফেলবেন, এগুলো খুবই খারাপ সিদ্ধান্ত। এখন একজন মানুষের কখন হচ্ছে যে আপনার হচ্ছে লাক্সারির পিছনে বাড়ি কেনার পিছনে কত টাকা খরচ করা উচিত বা গাড়ির পিছনে কত টাকা খরচ করা উচিত, এগুলোর জন্য আইডিয়াল আসলে কোনো কিছু নাই যে এরকম হইলে আপনি করতে পারবেন, এ ধরনের কোনো কিছু নাই। তবে এখানের মধ্যে আপনার হচ্ছে যে কিছু মানুষজন কিছু তার পার্সেন্ট এখানে ইউজ করছে যে আপনার টোটাল যে অ্যাসেট আপনার, সেই অ্যাসেটের 20% ম্যাক্সিমাম আপনি আপনার বাড়ির পিছনে বিনিয়োগ করতে পারবেন। আপনার বাড়ির পিছনে কেউ বলছে 10%, খুবই কনজারভেটিভ, কেউ আরো কম, কেউ বলছে 5% বেশি না। এখন এটার জন্য আপনি বিভিন্ন লিটারেচার বিভিন্ন রকমের, সর্বোচ্চ 20% পর্যন্ত আপনার যে থাকার যে বাড়ি সেখানে আপনি বিনিয়োগ করতে পারবেন। তাহলে আপনি 1 কোটি টাকার আপনি অ্যাপার্টমেন্ট কখন কিনবেন? যখন আপনার পকেটে কত টাকা থাকবে, আপনার ধরেন ব্যাংক ব্যালেন্স কত থাকলে আপনি 1 কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনবেন। তাহলে আমাদের যদি 20% যদি ধরি, আমি ম্যাক্সিমাম সিলিং যদি আপনার 20% যদি হয়, তাহলে আপনার 1 কোটি টাকার অ্যাপার্টমেন্ট কেনার জন্য আপনার কত কোটি টাকা থাকা উচিত? কমেন্ট করেন একটু, আপনাকে কমেন্ট করতেছেন না কেউ, মানে আমি বুঝাতে পারতেছি না মনে হয়। না 20% যদি সিলিং ধরি, নিশাত 20% যদি সিলিং ধরি,
মিনিমাম 5 কোটি টাকা থাকা লাগবে আপনার, মিনিমাম 5 কোটি টাকা থাকা লাগবে আপনার। 5 কোটি যদি থাকে আপনার, তাহলে হচ্ছে যে সেক্ষেত্রে আপনি হচ্ছে যে ম্যাক্সিমাম, এটা কিন্তু ম্যাক্সিমাম সিলিং কিন্তু এটা। বেশিরভাগ মানুষ বলছে আরো কম, বেশিরভাগ মানুষ বলছে আরো কম, কেউ বলছে 10% এর বেশি, যাতে কোনোভাবে না হয়। তবে এখন পর্যন্ত আমরা হচ্ছে ম্যাক্সিমাম 20% পর্যন্ত আমরা ধরতে পারি, ঠিক আছে, রিজনেবল, যেহেতু বাংলাদেশে অ্যাপার্টমেন্টের দাম বেশি। তাহলে আপনি আপনার টোটাল অ্যাসেটের 20%, আপনি ওই দিন ফ্ল্যাট কেনার কথা চিন্তা করবেন যেদিন আপনার 5 কোটি টাকা থাকবে, সেদিন 1 কোটি টাকার ফ্ল্যাট কিনবেন। যদি আপনার 2 কোটি টাকা থাকে, ওদিন ম্যাক্সিমাম 40 লাখ টাকার আপনি অ্যাপার্টমেন্ট কিনতে পারেন, আপনি এটা কিনতে পারেন আপনি, যাতে করে আপনার ওটা বাজে বিনিয়োগ হলেও আপনার আদার্স যে অ্যাসেট সেটা দিয়ে আপনি বাকি লাইফে আপনি চলতে পারবেন আপনার। ওকে, আমাদের হচ্ছে যে চাকরিতে আমরা যেটা চিন্তা করি যে হচ্ছে যে আমাকে দ্রুত প্রমোশন পাইতে হবে, দ্রুত প্রমোশন পাওয়ার আমরা বুলেট টিপস আমরা জানতে চেষ্টা করি, এটা জানতে আমরা খুবই আগ্রহী। কিন্তু আমরা হচ্ছে এটা জানতে আগ্রহী না কেন একটা ব্যবসা ডেভেলপ করে। তাহলে গরিব লোকজন আসলে কি করে? রবার্ট কিওসাকির যে বইটা রিচ ড্যাড পুয়ার ড্যাড, একটা গল্পের মতো একটা বই, যেখানে দুটো বাচ্চা, একজনের তাদের আইডিয়া গুলো শেয়ার করে, একজনের বাচ্চা হচ্ছে বাপ হচ্ছে রিচ, আর একজন বাপ হচ্ছে পুয়ার। তো ওখানে ওরা রিচ ড্যাড এবং পুয়ার ড্যাডের মধ্যে কম্পেয়ার করে, কি করে গরিব লোকজন যারা, ওরা হচ্ছে কত বেশি কর্পোরেট ল্যাডারের উপর উঠতে পারবে ওরা, হ্যাঁ, ওরা এই গ্রেডে আছে, ওর গ্রেড কখন এখানে আসবে, এই গ্রেড থেকে গ্রেডে কখন আসবে, এই গ্রেড থেকে গ্রেডে, ধরুন সে 6 গ্রেডে, নবম গ্রেডে ঢুকছে, নবম গ্রেড থেকে কখন 6 গ্রেডে আসবে, সেখান থেকে কখন 5 গ্রেডে আসবে, সেখান থেকে কখন 4 গ্রেডে, সেখান থেকে 3rd গ্রেডে, কখন 2nd গ্রেডে, কখন 1st গ্রেডে আসবে। কারণ সে গ্রেড বাড়লে তোর বেতন বাড়তেছে। অথবা সে একটা পোস্টে ঢুকছে, চিন্তা থাকে প্রমোশন পাই পুরো লেভেল উঠতে হবে, প্রমোশন পাই পুরো লেভেল উঠতে হবে, প্রমোশন পাই পুরো লেভেল উঠতে হবে, তার মেইন চিন্তা থাকে প্রমোশন, তার মেইন চিন্তা থাকে কি প্রমোশন। এখন এই প্রমোশনের চিন্তা না করে সে যদি এই কর্পোরেট ল্যাডারটা যদি ওন করতে পারতো, তাহলে তার হচ্ছে যে সে আসলে রিচ হতে পারতো। তাহলে বেশিরভাগ লোকজন মনে করে যে আমি যত উপরে প্রমোশন পাবো, আমার বেতন বাড়বে, তত আমি হচ্ছে যে ধনী হওয়া আমার জন্য সহজ হবে। আসলে ধনী হওয়ার জন্য সহজ হবে না, কারণ যখনই সে কর্পোরেট ল্যাডারের একটা স্টেপ পার হয়ে পরে স্টেপ আসবে, এট দ্য সেম টাইম ও আগে যে ঘরে থাকতো সেই ঘরে থাকবে না, ওর রেন্ট ওর বেড়ে যাবে, ওর খাবার খরচ বেড়ে যাবে, ওর লাক্সারিতে খরচ বেড়ে যাবে, ওর ঘোরাঘুরি খরচ বেড়ে যাবে। তার মানে আপনি কর্পোরেট ল্যাডারের উপরে উঠলেই হচ্ছে যে আপনি ধনী হয়ে যাচ্ছেন, এটা সবার ক্ষেত্রে ট্রু না। ওকে, তাহলে আপনি কি করতে হবে? আপনাকে যে আপনি প্রমোশনের জন্য মাথা সারাক্ষণ প্রমোশন, যে আমি কত উপর দিকে উঠতে পারবো, এই প্রমোশন বাইরে, তাহলে হচ্ছে যে কি করতে পারি আমরা? বি বোল্ড, সাহসী হন। কি সাহসী? সাধারণত মানুষজন তাদের যেটা আছে এটা হারাইতে মানুষজন খুবই ভয় পায়। পিপল আর লট মোর অ্যাফ্রাইড অফ লুজিং হোয়াট দে হ্যাভ। ট্রু, তাই না? আমরা সবাই তো এরকম। দেখেন, সে নতুন কোনো কিছু পাওয়ার জন্য, গেইন করার জন্য যতটুকু অ্যাম্বিশাস, তার তুলনায় যেটা অলরেডি তার আছে ওটা হারাইতে সে বেশি ভীত। নতুন একটা কিছু সে পাবে সামনে, এটার জন্য অ্যাম্বিশনের তুলনায় তার মধ্যে ভীতি কাজ করে, এখন যেটা আছে এটা যদি আমি হারাই ফেলি, তাইলে নতুন কিছু পাওয়ার জন্য যে অ্যাম্বিশনটা, এই অ্যাম্বিশনটা যদি কম হয় কিসের তুলনায়? ভীতির তুলনায়, তাহলে লোকটা পুয়ার থেকে যাবে। তার ফলে কি হয়? ওরা কোনো ঝুঁকি নিতে পারে না। ওরা কি দেখে? লাইফের মধ্যে সেফ রুট গুলো দেখে, ওরা সেফ রুট দেখে। বাট দ্য রিচ মাইন্ডসেট ইজ অলওয়েজ এ বোল্ড ওয়ান। যারা রিচ হতে চায় তাদেরকে আসলে সাহসী সিদ্ধান্ত নিতে হয়। তাহলে বেশিরভাগ মানুষ সে কি করে? সে চিন্তা করে এখন অলরেডি সে যেখানে আছে, যদি এটা যদি হারাই ফেলে সে, এই ভয়ে সে নতুন বড় কিছু পাওয়ার জন্য বিশ্বাস হইতে পারে না। আমি এখানে আমাদের পিটুয়েতে অনেক স্টুডেন্টকে চিনি যারা হয়তো একটা জব করতো, আমার মনে হচ্ছিল এই ছেলে বা মেয়েটাকে পোটেনশিয়াল সে আর একটা বড় কিছুর জন্য, হ্যাঁ, তখন আমি তাকে হয়তো বললাম যে তুমি এই জবটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। সে কিন্তু রাজি হচ্ছে না, সে ভাবছে আমি ওর নেগেটিভ কথা বলতেছি, সে কিন্তু রাজি হচ্ছে না। সে ওটা করার জন্য দেখ, আমাদের এখানে অসংখ্য স্টুডেন্ট আমরা পাই, যে আমার যেটা মনে হচ্ছে এই স্টুডেন্টটা সে যদি এই ছোটখাটো জব না করে, সে যদি একটা বড় কিছুর জন্য যদি এই জবটা ছেড়ে দিত, তাহলে সে ওইটা পেয়ে যেত। কারণ ওকে আমি চিনি, দেখালো আমি ওর ভিতরটা জানি। কিন্তু এটাও আমি জানি যে হচ্ছে যে ওর পক্ষে হয়তো সে ছোট জবটা ছাড়াটা সম্ভব না। সে হয়তো 13, 14, 15, 16তম একটা গ্রেডে পড়ে আছে, সে তার চেয়ে তার আরো বেটার জব সে পাইতে পারতো, বেটার কিছু করতে পারতো, কিন্তু রিস্কটা সে কোনোভাবে নিতে পারে না। ওটা যদি হারা যায়, ওটা যদি চলে যায়, তাহলে তো সর্বনাশ একদম, এগুলো গেলেও কুলো গেল। তাহলে এখানের মধ্যে আপনাকে বোল্ড ওয়ান যারা থাকবে
তারা আসলে বেশি গেনার হবে। তবে কি তাহলে কি পাগলের মতো রিস্ক নেবেন আপনি? আন্ধামুন্ধা রিস্ক নিবেন? ওটা গ্যামলিং বলে। ওটাকে কি বলে? ওটাকে বলা হয় গ্যামলিং। জুয়া বলে এটাকে। জুয়া তো একটা রিস্কি, তাই না? জুয়া একটা কি? রিস্কি আপনার। তাহলে এখানের মধ্যে আপনি অবশ্যই কি করবেন আপনি? গ্যামলিং করবেন না আপনি এখানের মধ্যে। আপনি যে রিস্কটা নেবেন সেটা বুঝে শুনে রিস্কটা নিবেন। তো বেশিরভাগ লোকজন সেই রিস্কটা আসলে নিতে পারে না। কারণ তারা অলরেডি যেটা আছে এটা নিয়ে এত বেশি অ্যাফ্রাইড থাকে, এটা যদি হারায় যায় তাহলে তো শেষ। তাহলে আপনি আসলে কি করবেন? Your mind is the most important asset you own. আপনার মনটাকে ট্রেন আপ করবেন ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স এর ব্যাপারে। You will make money easily. সহজে আপনি মানি মেক করতে পারবেন। আপনার কাজ হচ্ছে নিজের সাইকোলজি ডেভেলপ করা, নিজের মনটাকে ট্রেন আপ করা। নিজের মনটাকে যদি ট্রেন আপ করতে পারেন, কারণ নিজের মনটা তো আপনাকে কোনো ঝুঁকি নিতে দিচ্ছে না যে বড় কিছু করার জন্য, বোল্ড সিদ্ধান্ত নিতে আপনার মন আপনাকে ইনহিবিট করতেছে। তাকে ট্রেন আপ করা কিন্তু শুরুতে খুবই জরুরি। মনে রাখবেন, সিকিউরিটি কামস এট দ্য প্রাইস অফ লার্জার গেইনস। হ্যাঁ? If you constantly take safe choices and make secure investment, you are losing money. কেন বলেন তো? আপনি যদি কন্টিনিউয়াসলি আপনি যদি চিন্তা করেন আমাকে সেফ চয়েস নিতে হবে, সিকিউর ইনভেস্টমেন্ট করতে হবে, ইউ আর লুজিং মানি। যেমন বেশিরভাগ লোকজন হচ্ছে যে ধরনের বিনিয়োগটা করে সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ডিপিএস। বেশিরভাগ মানুষের খুবই প্রিয় একটা ডিপিএস। খারাপ, একদম খারাপ আমি বলতেছি না। যার কিছু করার না সে ডিপিএস করবে। তা আসলে অন্য কিছু সে জানে না। যে জানানো অন্য কোনো কিছু তো ডিপিএসই করবে। এখানে আপনার টাকার ডিভ্যালুয়েশন হচ্ছে। আপনি কোনোভাবে মুদ্রাস্ফীতি বিট করতে পারবেন না আপনি। আপনার মুদ্রাস্ফীতি যদি আপনার যদি 10 to 12% আপনি এটাকে বিট করতে হবে। এমন কোন বিনিয়োগ করবেন যেটা এটাকে বিট করতে পারে। তাহলে সিকিউরিটি কামস এট দ্য প্রাইস অফ লার্জার গেইন। একটু আগে একজন বলল যে হচ্ছে যে রিস্ক নিতে গেলে গেইনের পাশাপাশি ফকির হয়। সেটা কখন? ওটা তো রিস্ক নেয়া না। ওটাকে বলে গ্যাম্বলিং। ওটাকে বলে গ্যামলিং। যেন একদম ক্রিপ্টোতে উল্টাপাল্টা ক্রিপ্টো কিছুই সে বুঝে না, না বুঝে সে ক্রিপ্টো কিনে ফেললো ব্লাডার গেনের জন্য। যে আরফিন ডাক্তার বলছে রিস্ক নিতে, সে রিস্ক নিল। সে আরফিন ডাক্তার তাহলে ভুয়া। যে উনি বলছে রিস্ক নিতে, আমি রিস্ক নিছি। এখন রিস্ক নিয়ে আমি পাইলাম না কেন তাহলে? হ্যাঁ, রিস্ক নিয়ে আমি এখানের মধ্যে পাইলাম না কেন? হ্যাঁ? একজন বললো যে আমি সাহসী, দেখানোর জন্য পাঁচতলা থেকে লাভ দিল। তো ও তো সাহসী তো মরে যাবে এখানের মধ্যে, তাই না? সো টেক বোল্ড বাট স্মার্ট রিস্ক। ইটস নট গ্যামলিং ইফ ইউ নো হোয়াট ইউ আর ডুইং। মনে রাখতে হবে গ্যামলিং এবং রিস্ক টেকিং এর মধ্যে মেইন পার্থক্য যেটা, সেটা হচ্ছে গ্যামলার জানে না যে কি হবে পরবর্তীতে। ওর হাতে নাই কোনো কিছু। গ্যামলারের হাতে কোনো কিছু নাই। সে জানে না পরবর্তী কি হবে। সে আন্তাজে সে এখানের মধ্যে জুয়ার মতো সে কি করতেছে, সে এখানে টাকা কাটাচ্ছে, সে জানে না এরপর কি হবে। কিন্তু যিনি রিস্ক টেক করবে উনি জানে ভবিষ্যতে কি হতে যাচ্ছে এবং ওইটাকে উনি কন্ট্রোল করতে পারবে। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে আন্তাজি মুন্তাজি এখানের মধ্যে জুয়ার মতো করা যাবে না। এখানের মধ্যে সে ক্রিপ্টো দুটোকে ক্রিপ্টো কিছু কিনে রাখছে, ভাবছে অনেক বাড়ে যাবে, এটা পরে বাড়লো না। এটা we are designed to make mistakes and grow from them. এই আমাদের জেনেটিক হচ্ছে যে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে যে ধরনের জেনেটিক কোড পাইছি, যে ধরনের হেরিডিটি আমরা হচ্ছে এখন ক্যারি করতেছি, আমরা এভাবে ডিজাইন করা যে আমরা মিস্টেক করব এবং সেখান থেকে আমরা গ্রো করব। স্কুলে আমাদের শেখানো হয় we are taught that mistakes should be avoided. আমাদের ভুল অ্যাভয়েড করতে হবে, and they are bad, ওগুলো খুব খারাপ। ইফ ইভেন উই ইভেন গেট পানিশড ফর মেকিং মিস্টেক। আমাদের অনেক বেতানো হয় ভুল করার জন্য, তাই না? কোন একটা কিছু করতে দিল, আমরা সে পারলাম না, সে শাস্তি দেওয়া হয়, কান ধরে দাঁড়ায় থাকো, শাস্তি দেওয়া হয়। সো উই বিকাম অ্যাফ্রেড অফ মেকিং দ্যাম। আমরা ছোটবেলা থেকে আমাদের ব্রেন এমন ভাবে ট্রেন আপ হয়ে যায় যে মিস্টেক করার জন্য, মিস্টেক করলে শাস্তি পেতে হবে, ব্রেন ওইভাবে ট্রেন আপ হয়ে যায়। হ্যাঁ, অলওয়েজ প্লে ইট সেফ। আমরা সবসময় সেফ কিছু করতে চাই। কিন্তু আমরা তো আসলে আমাদের ভিতরগতভাবে তো আমরা আসলে মিস্টেক করার জন্য তৈরি এবং আমরা তো এটাতে গ্রো করার জন্য তৈরি আমরা। তাহলে এই যে আমাদের আর্টিফিশিয়ালি আমাদেরকে সবসময় যে ভুল করা যাবে না, কোনো মতে ভুল করা যাবে না, ভুল করাটা খুবই ব্যাড। এই যে ভুল করানোটা আমাদেরকে ডিমোটিভেট করা হয়, তার ফলে আমরা নতুন কোনো কিছু আর করতে পারি না, আমরা রিস্ক নিতে পারি না। একজন মানুষ হয়তো সে একটা ব্যবসা হয়তো করলো, সেখানে হয়তো সে সাকসেসফুল হয় না, সে হয়তো লস করছে কিছুটা। তার পরিবার থেকে, আত্মীয়স্বজন থেকে এত ট্রলের শিকার হবে, ওই লোকটা পরবর্তীতে আর কিছু আর করতে পারবে না। সে কিছু একটা করতে চাইলো, সে সফল হয় নাই, হয়তো সে ভুল করছে, সে সফল হয় নাই, ওর কিছু লস আছে এখানের মধ্যে। ওর বাপ মা, আত্মীয় স্বজন সবাই এত ট্রল করবে ওকে, সে আর সামনে এইসব কথা চিন্তা আর করবে না সামনে এসে। হ্যাঁ, ও ভুলে যাবে এটা। অথচ আমরা কিন্তু তৈরি মিস্টেক করার জন্য, সেখান থেকে গ্রো করার জন্য। বাট আমরা আস্তে আস্তে কি হয়ে যায়, আমরা নিজের ভিতরে ঢুকে যাই। কারণ সমাজ কি বলবে, পরিবার কি বলবে, আমাদেরকে বলে যে খবরদার মিস্টেক করা যাবে না, মিস্টেক করলে শাস্তি হবে। কিন্তু যারা লুজার, ওদের চিন্তা ভাবনা হচ্ছে যে ওরা এমন একটা অভিনয় করে যে ওর কোনো ভুলই হয় নাই এবং তারা এটা হাইড করার ট্রাই করে, তারা এটা হাইড করার ট্রাই করে।
কিন্তু উইনার্স অ্যাটিটিউড হচ্ছে তারা মিস্টেক গুলো ওন করতে পারে, মিস্টেক থেকে তারা লার্ন করতে পারে ইন অর্ডার টু ইমপ্রুভ। লুজার ও ভুল স্বীকারই করবে না কখনো, এবং এমন একটা ভাব ধরবে সে হচ্ছে যে এই ভুলটা তার কখনোই ঘটে নাই। যে উইনার সে কিন্তু ভুল থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে। তাহলে এতক্ষণ যে কথাবার্তাগুলি যে বললাম যে হচ্ছে রিস্ক নিতে হবে, তারপর হচ্ছে যে ব্যবসা বাণিজ্য করতে হবে, এখানের মধ্যে আমরা এত সবসময় সেফ বিনিয়োগ করা, সেফ জিনিসপত্র, যে মাঝে মধ্যে আমাকে এরকম অনেকে বলে যে ভাইয়া এরকম একটা বিনিয়োগ আমাকে বলেন যে যেটার মধ্যে হচ্ছে যে কখনোই লস হবে না, এমন কিছু শেয়ারের নাম বলেন, কখনোই লস হবে না এমনকি শেয়ারের নাম বলেন যেটার মধ্যে 100% লাভ হবে এখানের মধ্যে। আমি বললাম তাহলে হচ্ছে যে আপনি হচ্ছে ডিপিএস করেন বা বন্ড কিনেন, কোনে ওটা তো সুদ ওইটা। এখন আপনি তাহলে সুদও চান না, আবার এমন জিনিস চাইতেছেন যেটাতে একদম লস হবে না 100% হচ্ছে যে নিশ্চিত। এখন 100% নিশ্চিত আপনাকে তো দেওয়া সম্ভব না, সেটা তো 99% হয়তো পসিবিলিটি দেওয়া যাবে লং হরাইজনে, সেটা 3 to 5 ইয়ার্স হরাইজনে। এখন কেউ যদি মনে করে যে ভাই আপনাকে যদি শেয়ার সাজেশন দেন যেটা আমি 3 মাসের মধ্যে কনফার্ম লাভ করবো, এটা কেউ আপনাকে দিতে পারবে না। 3 মাসের মধ্যে লাভ করবে 100% গ্যারান্টি সহকারে আমাকে দিবেন, এটা তো শুধুমাত্র একটা ব্যাংকে ডিপিএস করে এফডিআর করা সম্ভব, অন্য কোনো ক্ষেত্রে সম্ভব না। তো সে আসলে কোনো রকম রিস্ক আসলে নিতে পারে না, সে রিস্কের ব্যাপারে একটু হালকা যতটুকু রিস্ক ওটা নিতে নিতে রাজি হচ্ছে না সেখানের মধ্যে। সে তাকে যদি বলে যে আপনি এই স্টকে বিনিয়োগ করেন, সেটা সে ওইটুকু তার রিস্ক নেওয়া তার পক্ষে সম্ভব না, তাহলে ডেফিনেটলি তার গেইনটা অনেক কম থাকবে। তো এখন আমরা যেহেতু এখানে ব্যবসার কথা বললাম, রিস্ক টেকিং এর কথা বললাম আমরা, তাইলে হচ্ছে যে চাকরি কি একবারে এখানের মধ্যে নিষিদ্ধ? না। নেটওয়ার্কিং এর জন্য আমরা একটা চাকরি করব, চাকরি করার মেইন উদ্দেশ্য কখনো হওয়া উচিত না যে শুধুমাত্র বেতন নেওয়া, যেখান থেকে শুধুমাত্র বেতন নেওয়া কোনো চাকরির উদ্দেশ্য না। ইউ শুড নট ওয়ার্ক টু মেক মানি, ইউ শুড ওয়ার্ক উইথ দ্য পারপাস অফ লার্নিং অ্যান্ড গ্রোয়িং। ফর রিচ ড্যাড লার্নিং ওয়াজ এভরিথিং। আমাদের এখানে রবার্ট কিওসাকির গল্পের মধ্যে যে দুজন ড্যাড ছিল, তার মধ্যে যে রিচ ড্যাড, সে বলতো যে শুধু টাকার জন্য বেতনের জন্য চাকরি করব না, এমন জায়গায় কাজ করব যেখানের মধ্যে লার্নিং ইজ এভরিথিং, যেখানে শেখার সুযোগ আছে সেখানে আমি চাকরি করব, এখানে বেতন কম হোক সেখানে আমি কাজ করব। আমি এখানে যখন দুবাই আসি তখন আমার হাতে অনেকগুলো অপশন ছিল। একটা অপশন হচ্ছে যে একটা বিজনেসের মধ্যে ঢোকা যেখানে মধ্যে প্রফিট মার্জিন অনেক বেশি, আমি যেখানে অনেক বেশি গেইনার হবো যেখানের মধ্যে, কিন্তু ওদের ব্যবসায় কোনো ফরম্যাট নাই। ওদের হচ্ছে যে ওরা ব্যবসার মধ্যে কোনো হিসাব নিকাশ নাই, এখানে কোনো ফাইন্যান্স নাই, কোনো অ্যাকাউন্টস নাই, কোনো কিছু নাই। এখানের মধ্যে হচ্ছে যে প্রোডাক্ট ইম্পোর্ট করে রাখো দোকানে, সেখান থেকে বিক্রি করো, হ্যাঁ, যে হিউজ প্রফিট জেনারেট হয়। আমি সেই ব্যবসার মধ্যে এঙ্গেজ হই নাই, কেন? আমি এখানে আমার নতুন কিছু শিখার নাই। এটা আমি কি শিখবো এটার মধ্যে? জানা থেকে প্রোডাক্ট এখানে রাখলাম, ওয়ার হাউসে রাখলাম, ওয়ার হাউস থেকে বিক্রি করলাম, এখানে কি আছে? কিছুই নেই এখানের মধ্যে। এখানে কোনো কিছু আমার শেখার কোনো সুযোগ নাই। আমি চিন্তা করলাম না, আমি তাহলে এখানে টাকা বেশি হলে আমি এখানে করবো না, আমি এমন কোথাও করবো যেখানে টাকা পরিমাণ কম হইতে পারে কিন্তু আমার শেখার সুযোগ আছে। তাহলে আমরা যখন কোনো জব চুজ করবো সেখানে আমাদের মাথায় রাখা উচিত বেতন হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমি ওই চাকরিটা করে আমি কিছু আসলে এখানে শিখতে পারতেছি কিনা। তো ডু জব দ্যাট টিচেস ইউ দ্য মোস্ট। এটা করার জন্য যে আমরা হচ্ছে যে একটা কাজ করি, যে একটা কিছু শিখলাম এবং পুরো লাইফ জুড়ে হয়তো এটাই আমরা করলাম, একটা নির্দিষ্ট একটা কিছু শিখলাম, সেটা শিখে সে সারা জীবন এটা করলাম। রিচ ড্যাড এখানের মধ্যে তার সন্তানকে উপদেশটা দিচ্ছে যে ডোন্ট গো ইনটু কলেজ টু স্পেশালাইজ ইন এ সার্টেন প্রফেশন এন্ড ডু ইট অল ইউর লাইফ। সারা জীবনে একটা করবা। সে বলছে যে গো উইথ দ্য মাইন্ডসেট অফ লার্নিং অ্যাবাউট আ জেনারেল টপিক অর স্কিল। সে বললো যে তুমি একটা একটা মাইন্ডসেট নিয়ে যাও যেখানে জেনারেল একটা টপিক বা স্কিল তুমি শিখো, অনেকগুলো বিষয়ের উপর শ্যালো লার্নিং অর্জন করো, যে কোনো একটা ভালো করে শিখো। তাহলে এখানের মধ্যে রিচ ড্যাডের সাজেশনটা ছিল যে অনেকগুলো টপিকের উপরে জগতের একটু একটু শ্যালো লার্নিং অর্জন করো, যে কোনো একটা টপিক খুব ভালো করে শিখো, যে কোনো একটা কিছু ভালো করে শিখো, এবং অনেকগুলো বিষয়ের উপর শ্যালো শ্যালো তোমার লার্নিং থাকবে, অল্প অল্প লার্নিং থাকবে তোমার। এর ফলে লাইফে তার রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এমন জব হচ্ছে যে এখানের মধ্যে সে তার বাচ্চাকে বলতেছে এমন জব করিও না যেটা তোমাকে বেতন বেশি দেয়, অনেক টাকা বেতন দেয়, বরং এমন জব করো যেটা তোমাকে অনেক কিছু শেখায়, বাট দ্য জব দ্যাট টিচেস ইউ দ্য মোস্ট, যেখান থেকে অনেক কিছু শেখার আছে তোমার, সেইখানে তুমি জব করবা। যেখানে টাকা বেশি দেয় শুধু সেটার জন্য যাবা, তুমি লুজার হবা আসলে সেখানের মধ্যে। এখন আপনি একটা জব থেকে কিছু জিনিস শিখলেন, আপনি বা নিজে নিজে অনেক কিছুগুলো বিষয় শিখলেন, এখন শেখার পরে এরপরে কি দেখেন
যে আমাদের অনেকেই হচ্ছে যে ফ্রিল্যান্সিং স্কিল গুলো শেখে, কেউ হয়তো ওয়েব ডিজাইন হয়তো সেও শিখলো, কেউ এসইও শিখলো, কেউ গ্রাফিক ডিজাইন শিখলো, হ্যাঁ, কেউ হয়তো ফটোশপ শিখলো, কেউ ভিডিও এডিটিং শিখলো, কেউ হচ্ছে যে অ্যামাজন এফবিএ শিখলো, হ্যাঁ, এক এক রকম আপনার হচ্ছে যে স্কিল হচ্ছে যে লোকজন হচ্ছে যে শিখলো। এখন চলতি যেগুলো আপনারা যদি শিখতেছেন, এরকম কি জিনিস শিখতেছেন আপনারা, এরকম যেখানে কারা কারা আপনার বিভিন্ন স্কিল, আমি জানি আপনার বিভিন্ন জিনিস ডেভেলপ আপনারা শিখেন। শপিফাই হইতে পারে, হ্যাঁ শপিফাই হইতে পারে, এখানের মধ্যে অনেকে শপিফাই শিখে। ওকে, বিভিন্ন ডোর শিপিং বিজনেস। ওকে, অনেক কিছু আপনারা হচ্ছে এখন আপনারা কি ধরেন এখন চলতি ট্রেন্ড যেগুলো মানুষ শিখতেছে, যেগুলো কোনো কিছু উপার্জন করার জন্য কি কাজ হতে পারে? ডেটা অ্যানালাইসিস শিখেন শিখেন আপনি। ওকে, ডেটা অ্যানালাইসিস, পেইন্টিং, আর্ট, পেইন্টিং হতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও ব্লগিং হতে পারে, হতে পারে। তারপর হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে। অনেক রকম লোকজন মানুষ শিখে। কোন স্কিল অর্জন করা, এটা নিশ্চয়তা দেন আপনি ধনী হবেন। আপনি যে স্কিলটা অর্জন করবেন সেই স্কিলটা আপনাকে সেল করা জানতে হবে। যদি আপনি সেই স্কিলে সেল করতে না জানেন তাহলে আপনাকে রিচ হতে পারবেন না। আপনি ভালো মিউজিক করেন, মিউজিকটা সেল করতে পারতে হবে। আপনি ভালো আর্ট করেন, আর্টটা সেল করা জানতে হবে। আপনি ভালো ভিডিও এডিটিং করেন, ভিডিও এডিটিং সেল করা জানতে হবে। আপনি এসইও পারেন, এসইও সেল করা জানতে হবে। আপনি ওয়েব ডিজাইন পারেন, ওয়েব ডিজাইনটা সেল করতে হবে আপনাকে। আপনি গ্রাফিক ডিজাইন পারেন, আপনার সেল করতে হবে আপনাকে। আপনি যা জানেন এটা যদি সেল করতে না পারেন, প্রথমত আপনার ওই স্কিলটা কোনো টপ নচ লেভেলে যাবে না কখনো। ওই স্কিলটা পলিশড হবে না। সেকেন্ডলি ওই স্কিল দিয়ে আপনার আসলে কোনো লাভ হবে না। আপনি যা জানেন এই জিনিসটা, আপনার ভিতরে একটা জিনিস আছে আপনি জানেন শুধু, হ্যাঁ। কয়েকদিন আগে আমাদের একজন ছাত্র, ও বলল যে ভাই আমি এমন কিছু না যে আমি জানি না, মোটামুটি সবই আমি জানি। আমি বলি, কি জানো? ও আমাকে অসংখ্য কাজের লিস্ট দিল। ওয়েব ডিজাইন থেকে শুরু করে, পাইথন প্রোগ্রামিং থেকে শুরু করে, এমন কিছু না সে জানে না, সে সবই সে জানে। তো আমি বললাম, তো জানার পরে তুমি তো গরিব রয়ে গেছো, এটা কারণ কি জানো? যে অনেক কিছুই তুমি জানো, কিন্তু এখানে কোনো একটা পিক করে সেল করাটা তুমি শিখো নাই। যদি তুমি সেল করাটা শিখতে, তাহলে ওখান থেকে তোমার টাকা মেক করতে পারতা। টাকা মেক করে তুমি ওই স্কিলে তুমি আরো বেশি ইমপ্রুভ করার ট্রাই করতে পারতা। তুমি অসংখ্য জিনিস শিখছো, কিন্তু সেল করাটা শিখো নাই কোনোভাবেই। যদি তুমি সেল করা শিখো না, তোমার স্কিল আসলে খুব বেশি ভ্যালু এড করে না। এই জাস্ট আমি জানি, আমি জানি, এটা জাস্ট ভাব, আর আর কিছু না। এটা এটা না জানাচ্ছে যে বেশি ভালো তাও না। তাহলে আপনি যে স্কিলটা জানেন, সেই স্কিলটা আপনাকে সেল করার জন্য চেষ্টা চালা যেতে হবে। এবং স্কিলটা কিভাবে হচ্ছে যে সেল করা যায়? আচ্ছা, ধরেন হচ্ছে একজন ওয়েব ডিজাইন পারে, ধরুন ওয়ার্ডপ্রেস সহজ একটা জিনিস, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস পারে, এখান থেকে সে আয় করবে কিভাবে? একজন স্টুডেন্ট, সে ওয়েব ডিজাইন শিখলো, সে আয় করবে কিভাবে, এখানে সেল করবে কিভাবে এই স্কিলটা? আপনি একটু শেয়ার করেন আপনার আইডিয়া গুলো, আমি একটু শুনি আপনাদের থেকে আইডিয়া গুলো, কিভাবে সেই স্কিলটা সেল করতে পারে। কোন টোটকা? মাইক্রোফোন মনে অন করতে পারবেন আপনারা, তাই না? আপনার মনে মাইক্রোফোন, একটা হলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে, ওকে, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কিন্তু তার দেখা কাজ পাইতে পারে, তার অনেক সময় লাগতেছে, তার কাজ পাইতে টাইম লাগবে, তাই না? ইনিশিয়ালি একজন মানুষ কি করবে? ধরুন এখন একজন, সে ওয়েব ডিজাইন সে শিখছে, এখন কি করবে একজন এসে? ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে তার দীর্ঘদিন ওয়েট করা লাগবে, তাও আস্তে আস্তে গ্রো করবে সেটা শুরু থেকে। তাহলে সে কি করতে পারে শুরুতে? এমন কিছু সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলছে সিদ্ধার্থ, নিজে প্রজেক্ট বানিয়ে চেষ্টা চালাবে। রাকিবুল সুন্দর একটা পরামর্শ দিচ্ছে, সুন্দর একটা। তাহলে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে সেল করতে পারে, নিজের স্কিল মেন্টর হিসেবে সে কাজ করতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারে, বিভিন্ন প্রজেক্ট বানিয়ে চেষ্টা চালাবে, রাইট? এখানে আমি একটা আইডিয়া দেই, সেটা হচ্ছে যে আপনাদের সব কথাই মোটামুটি কারেক্ট। আপনার মধ্যে যে স্কিলটা যে আছে, এই স্কিলটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনি প্রকাশ করবেন, আপনি এটা পাবলিশ করবেন যে আমি এটা জানি এটা। তার ফলে এই ধরনের কাজ লাগবে আপনার, এই ধরনের কাজ আপনার লাগবে, এরকম লোকজনের সাথে আপনার আস্তে আস্তে আপনার আপনার পরিচয় হবে। যখন আপনি কোনো কমিউনিকেশন করার ট্রাই করবেন কারোর সাথে, আপনি চেষ্টা করবেন আপনার ওই স্কিলটা কোনোভাবে ওর কাজে লাগানো যায় কিনা। আপনি কারো একটা ব্যবসা বাণিজ্য আছে, কিছু একটা করতে দেখতেছেন, আপনি ওকে ওকে সুন্দর করে ওকে আপনি বললেন যে ভাই আপনার যেটা করে, আপনি যে কোনো ওয়েবসাইট আছে কিনা? ও কইলো যে না, আমার তো ওয়েবসাইট নেই। আপনি ওকে বুঝালেন একটা ওয়েবসাইট থাকার সুবিধা কি। আপনি ওটা বুঝালেন যে ওর ওয়েবসাইট থাকার সুবিধাটা কি। হ্যাঁ, সুবিধা ও বোঝানোর পরে ও বুঝতে পারলো। এখন হচ্ছে যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলো হচ্ছে তারা নিজেরা বলে যে আপনি যাতে অর্গানিক ওয়েতে যাতে নিজের আপনার ডিমান্ড যাতে বাড়ান, অর্গানিক ওয়েতে যাতে বাড়ান, আপনি যে কানেকশন, কারণ প্রথম আপনার অর্ডার গুলো নিজে কানেকশন থেকে আসবে আপনার, এবং নিজে কানেকশন যত বেশি বাড়াইতে পারবে, ও কখনো কাজের সংকটে কখনো ভুগবে না। তাইলে সেখানে আপনি আপনার আশেপাশে আপনার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের মধ্যে আপনি যদি দেখলেন যে হচ্ছে যে আরেকজন, আপনার প্রত্যেকটা আপনি চিন্তা করতে পারি আমার পটেনশিয়াল ক্লায়েন্ট, আপনি দেখলেন তার আসলে ওয়েবসাইট নেই তার, আপনি একাকে বুঝাতে পারতে হবে ওয়েবসাইট থাকার সুবিধা কি। সে বুঝতে পারলো, কনভিন্স হলো সে। আপনি দায়িত্ব নিলেন তার, ঠিক আছে আমি আপনাকে বানিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ আপনাকে তখন কেউ কোনো কাজ দিচ্ছে না আপনাকে।
আপনি যে দায়িত্ব নিয়ে একটা দুর্দান্ত লেভেলে ইফোর্ট দিয়ে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করে দিলেন, দুর্দান্ত লেভেলে বানাই দিলেন, এর মাধ্যমে একটা সোশ্যাল প্রুফ ক্রিয়েট হয়ে গেল। এবার কি হলো আপনার? প্রথমত আপনি তার সাথে টাকা পয়সা নিয়ে বার্গেনিং এ যাবেন না কোন রকমের, কারণ আপনি এখন আপনার কোনো এক্সপেরিয়েন্স নাই, কিছু নেই আপনার। প্রথম যে ভুলটা করে সে টাকা পয়সা নিয়ে বার্গেনিং এ যাওয়া, কারণ ও আপনার মতো নবিসকে এখানে দিবে, সে আরো প্রফেশনাল হায়ার করতে পারবে সে কাজটা করার জন্য। তাহলে আপনি টাকা পয়সা নিয়ে বার্গেনিং গেলেন না, আপনি ও যেটা দিল আপনি ওটা নিলেন, ওটা নিয়ে ওটা সোশ্যাল প্রুফ হয়ে গেল, ওই প্রুফটা পেয়েছিলেন আরেকজনের কাছে, আপনার অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, দুটো হয়ে গেল। এই দুটোর এক্সপিরিয়েন্স বেচবেন আরেকজনের কাছে, তিনটে হয়ে গেল। আপনি ইন দ্য মিন টাইম আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি ওখানে মধ্যে করতেছেন, ওখানে আপনি নিজেকে শো করতেছেন, আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো অ্যাড করতেছেন, আপনার পোর্টফোলিও বড় হচ্ছে, আপনার কাজের পরিমাণ আস্তে আস্তে চক্রবৃদ্ধি হারে বাড়বে, আপনার আস্তে আস্তে চক্রবৃদ্ধি হারে আপনার স্কোপগুলো বাড়তে থাকবে। তাহলে আপনি নিজেকে সেল করাটা হচ্ছে আপনাকে শিখতে হবে, এবং আপনি যতগুলো অপরচুনিটি পাবেন, যত রকম মানুষের সাথে কমিউনিকেশন হবে, চেষ্টা করবেন ওর থেকে আপনি কোনো কাজ আদায় করে নিতে পারেন কিনা। এটা যদি করতে পারেন তাহলে আপনি যে কোনো স্কিল শিখে ওখান থেকে আয় করতে পারবেন। আদারওয়াইজ স্কিল নিয়ে আপনি ঘরে বসে থাকবেন, ওখানে আয় হবে না। ইউজ দ্য মানি অন কোর্সেস দ্যাট টিচ ইউ হাউ টু সেল। আপনি যদি না পারেন যে কেমনে সেল করে কোন একটা স্কিল, হ্যাঁ, আমি হয়তো জাস্ট একটা অর্গানিক কেমনে সেল করতে পারেন সেটা হয়তো বললাম, যে আপনি হচ্ছে আপনি হয়তো নিজে হয়তো বুঝতেছেন না যে আমি আমার স্কিলটা আমি কিভাবে আমি সেল করতে পারি। যে একটা প্রোডাক্ট আমি একটা প্রোডাক্ট ব্যবসা করতেছি, আমি যখনই কাউকে ছোটখাটো কোনো ব্যবসা করতে দেখি, কোন প্রোডাক্ট বেচতেছে, আমি তাকে পরামর্শ দেই যে আপনি একটা কাজ করেন, আপনি সেল কেমনে করতে হয় এই জিনিসটার উপরে একটু ট্রেনিং নেন। সেটা হইতে পারে অনলাইন কোর্স, সেটা হইতে পারে বই পুস্তক পড়ে। আম আমার হচ্ছে যে আমার ক্লাসমেট সে আম তেল বিক্রি করে, হার্বাল অয়েল। শি ইজ ডক্টর। ও আমাকে বলল যে, "বন্ধু আমার হচ্ছে যে এই ইয়া থেকে আমার তো আসলে ওরকম বিক্রি তো আসলে ওরকম প্রফিট তো আসলে হয় না।" হ্যাঁ? আমি বললাম, "তোমার এই স্কিলটা দিয়েই তুমি অনেক টাকা কামাই করতে পারো। যদি তুমি শিখে ফেলতে পারো যে কিভাবে তেল বেচতে হয়। হার্বাল অয়েল কিভাবে বেচতে হয়, এটা যদি তুমি করতে পারো। এখন তুমি নিজে, নিজে বানাচ্ছ, নিজে, নিজে তেল বানাচ্ছ। তেল বানায়া য তুমি হচ্ছে যে ওটা তুমি তো ইন্ডাস্ট্রিয়াল স্কেলে বা বড় স্কেলে তুমি এটা বানাইতে পারতেছ না। সেজন্য তোমার প্রফিটটা ওরকম দেখা যাচ্ছে না। এখন যদি তুমি জানতা কেমনে সেল করতে হয় একটা প্রোডাক্ট, তাহলে তুমি যেটা করতে তুমি নিজের হাতে তেলটা বানাইতে না। তুমি তখন অন্য লোকজন আরো ৪-৫ জন লোক হায়ার করে তুমি তাদেরকে দিয়ে তেল বানাইতে, তুমি শুধু মার্কেটিং করতা। এটা পসিবল এটা। তাহলে আপনার যে স্কিলটা নাই সেটা স্কিলটা আপনি গেইন করার আপনি ট্রাই করতে পারেন। আপনার যেই স্কিলে থাকুক না কেন, আমি বেশিরভাগ লোকজনকে বলি যে এটলিস্ট প্রতিটা মানুষ তার যেই স্কিলটা থাকুক না কেন, যে ছোটখাটো হোক বড় হোক, যেই ব্যবসাটা করুক না কেন, যদি তার মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং রিলেটেড স্কিল যদি থাকে, তাহলে এটা থেকে সে রিচ হওয়ার পথে সে অনেকটুকু আগায় গেল। এখানে আমাদের রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের মধ্যে রিচ ড্যাড আমাদের এই কথাটাই বলছে। সে বলল যে তুমি মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং তুমি এই জিনিসগুলো শেখার ট্রাই করো। যদি মনে হয় এমন একটা স্কোপ আসছে যেখানে আরো বেশি শেখার সুযোগ, তখন আরেকটা জব আমি করতে পারবো, সেখানে কিছু জিনিস শিখতে হবে। একটা জব করতেছি, যে আরেকটা জব অফার আমার কাছে আসলো যেখানে আমি কিছু জিনিস শেখার আছে, তখন আমি সেকেন্ড স্কোপটা নিতে পারি, সেকেন্ড জবটা আমি নিতে পারি, যদি আমার শেখার পরিমাণটা যদি সেখানে আমি বাড়াইতে পারি। সো রিচ ড্যাড আমাদের বলতেছে ওয়ার্ক টু লার্ন, ডোন্ট ওয়ার্ক ফর মানি। টাকার জন্য কাজ করার দরকার নাই, সে বললো তুমি লার্ন করার জন্য কাজ করো। তাইলে আমরা লার্ন করার জন্য যদি হচ্ছে যে কাজ করি, এবং কাজ করতে করতে কিছু জিনিস লার্ন হয়ে গেল আমাদের, সেই আমরা যেগুলো জব করতেছি সেখান থেকে আমাদের কিছু টাকা আমরা হচ্ছে যে সেভ করে প্রতি মাসে আমরা যে একটা বিনিয়োগ হ্যাবিট যদি আমরা ডেভেলপ করি, এবং ইন দ্য মিন টাইম আমরা যদি যে কোনো প্রোডাক্ট, যে কোনো স্কিল সেল করার টেকনিক গুলো যদি আমরা যদি ভালো করে বুঝতে পারি, সেই সময় আমরা চাইলে আমাদের এতদিন যে জবগুলো করতেছি সেগুলো আমরা কুইট করতে পারি। আমরা কুইট করতে পারি এবং নিজের ব্যবসা চালায় আমি রিচ হইতে পারি। এখন আমাদের তাইলে এখন যারা ইয়াং ইনভেস্টর যারা, তারা বিনিয়োগ করার হচ্ছে যে কি অপশন আছে আমাদের এখানের মধ্যে, আমরা গত ৬টা সেশনে আমরা হচ্ছে বিভিন্ন অপশন গুলো হচ্ছে যে বলার চেষ্টা করছি, বিভিন্ন অপশন গুলো হচ্ছে যে বোঝানোর চেষ্টা করছি, এবং কোনটাতে কি রিস্ক, কোনটাতে কি সুবিধা, এবং সেই টেকনিক গুলা কি, সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। আমাদের ভাই ব্রাদারদের বিনিয়োগ প্ল্যান গ্রুপে অনেকে অ্যাড হয়েছেন, কিন্তু সেখানে অ্যাড হওয়ার পরও অনেকটা আমি যে ভুলটা করতে দেখি সেটা হচ্ছে যে যে লার্ন করার দিকে কারো কোনো মনোযোগ নাই, লার্ন করার দিকে কারো কোনো মনোযোগ নাই। আমরা বেসিক যে কনসেপ্ট গুলো বলছি সেগুলোর দিকে তার কোনো মনোযোগ নাই। সে এই শেয়ার ওই শেয়ার ওর কাছে আছে ৫,০০০ টাকা, আছেই ৫,০০০ টাকা। সে ১,০০০ টাকার এক শেয়ার কিনে, আর ১,০০০ টাকার আরেকটা শেয়ার কিনে,
আবার 2000 টাকা আরেকটা কিনে, এবং সকাল 10টা থেকে মোটামুটি দুপুর 2টা 30 পর্যন্ত ও সারাক্ষণ কিছুক্ষণ পর ট্রেড এক্সপ্রেস দেখে, এখানের মধ্যে প্রাইস আপ ডাউন হচ্ছে, এগুলো মুভমেন্ট বোঝার চেষ্টা করতেছে সে। আপনি কি ধারণা ও কোনোদিন ধনী হতে পারবে? ও অলরেডি গরিব, এবং ধাপে ধাপে আরো গরিবই হবে সে। ও আছে হয়তো 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকা সে ওটা 5,000 টাকার কিনে, ওটা 10,000 টাকার কিনে, ওটা 20,000 টাকার কিনে, প্রতিদিন দেখে কত টাকা লাভ হচ্ছে। 200 টাকা লাভ হচ্ছে দেখলে ওর মন খুবই খুশি হয়ে গেছে, আর 200 টাকা লাভ হয়েছে আবার। হ্যাঁ, আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, বেচবো নাকি বেচবো না। আর ওটা 300 টাকা লস হয়েছে, ওটা দেখে সে আবার আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, হায় রে 300 টাকা লস হয়েছে। ওটা তো আছে 1 লাখ টাকা, ওটা দিয়ে সে সারাক্ষণ কি করতেছে, সে সকাল 10টায় ঢুকে এবং 2টায় 2:30 বাজে বের হয়। ভাই আরফিন ভাই কি একটা জিনিস বলছো, শেয়ার বাজার ভাই কি লাভ এখানের মধ্যে, এর মধ্যে চেঞ্জ হয়। ও কোনোদিন ধনী হতে পারবে না, ও পুর পুর থাকে যাবে সে, পুর থাকে যাবে সে। তাহলে সে কখন ধনী হতে পারবে? সে যদি আমরা যতগুলো বিনিয়োগ অপরচুনিটি এখানের মধ্যে বললাম, সেই জিনিসগুলো হচ্ছে যে হ্যাঁ, প্লাস ডিপ্রেশন এগুলো যদি সে কাজে লাগাইতে পারে প্রপারলি, যে টুলস গুলো বলছি, সে টুলস গুলো যদি সে অ্যাপ্লাই করতে পারে, তাহলে তার পক্ষে ধনী হওয়া হচ্ছে যে পসিবল। এখন আমরা আমাদের আগের 6টা সেশনে আমরা স্টক মার্কেটের ফান্ডামেন্টালস নিয়ে কথা বলছি। আমরা ফান্ডামেন্টাল কি কি জিনিস বিনিয়োগ করবে সেগুলো নিয়ে কথা বলছি। এখন কখন বিনিয়োগ করবেন এটা তো আমরা বলি নাই। কখন বিনিয়োগ করবেন, তো কোন শেয়ারে কখন বিনিয়োগ করতে, সেই জিনিসটা আমরা বলি নাই। তাইলে আমরা আমাদের নেক্সট সেশনে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনি কোন শেয়ারে কখন বিনিয়োগ করবেন, সেই জিনিসগুলো হচ্ছে আমরা বলার চেষ্টা করব। তো কালকে সেশন আসার আগে আপনার কিছু জিনিস একটু গুগল করে আসবেন। সেটা হচ্ছে আমরা একটা শেয়ারের ইন্ট্রিনসিক ভ্যালু কিভাবে বের করি। ইন্ট্রিনসিক ভ্যালু কি জিনিস এটা একটু দেখে আসবেন, একটু গুগল করে আসেন জিনিসটা কি। তারপর হচ্ছে মুভিং অ্যাভারেজ জিনিসটা কি, হ্যাঁ, জিনিস একটু গুগল করে আসেন জিনিসটা কি। আরএসআই জিনিসটা কি, এই টুকটাক এই জিনিসপত্রগুলো। তারপর হচ্ছে আপনার মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স, ম্যাকডি, কিছু জিনিস জাস্ট এর নামটা একটু গুগল করবেন। তাহলে কি কি বলছি, ইন্ট্রিনসিক ভ্যালু, আপনি সার্চ দিবেন যে আপনার হচ্ছে যে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেলে কিভাবে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু বের করতে পারি, জাস্ট একটু গুগল করবেন। জাস্ট আমি এখানে ব্যাখ্যা করবো, আপনার একটু গুগল করে আসেন। তাহলে যেহেতু টেকনিক্যাল আলোচনা, তাহলে এগুলো নাহলে মাথার মধ্যে ঢুকবে না এগুলো। হ্যাঁ, কালকে একটু এগুলো একটু দেখে আসেন গুগল করে করে, জাস্ট একটু টার্ম গুলো একটু পরিচিত হয়ে আসলেন। কি কি টার্ম দেখবেন যে আপনার হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু বের করতে হয়, আমরা অনেকগুলো মেথড আছে, তার মধ্যে আমরা একটা ইউজ করি যেগুলো ডিভিডেন্ড আপনার হচ্ছে যে প্রোভাইড করে প্রচুর পরিমাণে, যাদের প্রচুর ক্যাশ আছে, ওগুলো আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডে বের করি। কেমন বের করতে হয় একটু একটু দেখে আসেন। মুভিং অ্যাভারেজ জিনিসটা কি একটু গুগল করে আসবেন। আরএসআই জিনিসটা কি একটু গুগল করে আসবেন। ম্যাকডি জিনিসটা কি একটু গুগল করে আসবেন। হ্যাঁ, আমরা আস্তে আস্তে এরকম টুকটাক কিছু টার্ম আমরা আলোচনা করব, যে টার্মগুলো আলোচনা করলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কখন কোন বিষয়ে আপনি হচ্ছে যে আপনি বিনিয়োগ করতে পারবেন। এই জিনিসগুলো হচ্ছে আপনি একটু একটু ধরেন বোঝার চেষ্টা করেন। আর এখানের মধ্যে আমরা এখন পর্যন্ত যে আলোচনাগুলো করছি, আমরা কি কি টুলস বলছি বাংলাদেশে আলোচনা করা যাবে। একদম প্রথমটা হচ্ছে যে যারা উপস্থিত ছিলেন, একদম প্রথম যে সেশন আমরা কিন্তু বলছিলাম, সেখানে আমরা ভাগ করছিলাম যে এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী কারো হচ্ছে যে কারণ হচ্ছে 100% আসলে হালাল এরকম খুব ডিফিকাল্ট। যে এখানে শরিয়া বোর্ডগুলো বিভিন্ন দেশের, তারা হচ্ছে যে দেখে একটা বিজনেসের মধ্যে যে টোটাল যে বিজনেস, সে টোটাল বিজনেসের মধ্যে কত পার্সেন্ট হালাল ইনকাম থেকে আসে, আর কত পার্সেন্ট হারাম ইনকাম থেকে আসে, কত পার্সেন্ট হচ্ছে আপনার যেটা হচ্ছে যে আসলে প্রশ্নবিদ্ধ। এখান থেকে দেখে তখন হচ্ছে যে আপনার হালাল সার্টিফিকেশন দেয়। অনেকগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে পাওয়া যায় এরকম। তো কারো চিন্তা, যেমন আমি ইস্কার ফার্মা যদি বলি, ইস্কার ফার্মা 100% কিন্তু হালাল না। এখানের মধ্যে মোটামুটি 98% হালাল বলতে পারেন আপনি। 1% ইন্টারেস্ট থেকে আসে, ধরুন প্রফিট 1 to 2% ইন্টারেস্ট থেকে আসে, কারণ ওর যেহেতু এফডিআর করা আছে প্রচুর পরিমাণে, সেখান থেকে ইন্টারেস্ট আসে। আর বাকি হয়তো 1% হয়তো আমরা হয়তো মেজার করতে পারবো নাকি এরকম আর কি। তো কারো কারো রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার কমপ্লিটলি হালাল ইনভেস্টমেন্ট, কারো হচ্ছে যে হালাল হারাম ওরকম প্ল্যান নাই, যে সে যে কোনো কিছুতে বিনিয়োগ করতে পারবে। তাহলে দুজনের জন্য দুই রকম প্ল্যান। যারা হালাল হারাম চিন্তা নাই, তাদের জন্য আমরা বলছিলাম যে তারা হচ্ছে যে এই মুহূর্তে বন্ড বাংলাদেশে খুবই লাভজনক, সে বন্ডে বিনিয়োগ করতে পারে। হ্যাঁ, বন্ডের মধ্যে একটা আপনার এখানে ইন্টারেস্ট থেকে একটা ইল্ড আসবে, ক্যাপিটাল থেকে একটা ইল্ড আসবে, এটা সে করতে পারে। তারপর হচ্ছে যে বাংলাদেশে এখন আপনার বিভিন্ন যে ভালো স্টক গুলো যেগুলোর মধ্যে আন্ডারভ্যালুড অবস্থায় আছে, তাহলে সেখানের মধ্যে স্টকে বিনিয়োগ করতে পারে। এটা ছাড়াও লো ইল্ড আছে আপনার, সঞ্চয়পত্র খুবই লো ইল্ড, ডিপিএস করা গেলে খুব লো ইল্ড, এগুলো এগুলো করা যায় এগুলো। আর হালাল ইনভেস্টমেন্ট যদি বলা হয় সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড বলছিলাম, আমরা মিউচুয়াল ফান্ডের কথা বলছিলাম, মিউচুয়াল ফান্ড। আর হালাল ইনভেস্টমেন্টের মধ্যে সেক্ষেত্রে বন্ড আসবে না, বন্ড এফডি সঞ্চয়পত্র কোনো কিছু আসবে না। সেক্ষেত্রে বন্ড আসবে, তবে সেগুলো লো ইল্ড। যেমন ইসলামী ব্যাংকের কিছু বন্ড আছে, যে ইসলামী ব্যাংক
আইবিবিএল পারপেচুয়াল বন্ড আছে, ওই ধরনের বন্ড কিন্তু ইল্ড একটু কম। তো সেই ধরনের বন্ডে বিনিয়োগ করতে পারে সে চাইলে। ওই বন্ডগুলোর রেট 7.5 থেকে 8% হলেও এখন যারা বিনিয়োগ করবে ওরা ইল্ড কিন্তু 10-12% উপরেই পাবে। কেননা কারণ এখন 1000 টাকা ফেস ভ্যালুর একটা শেয়ার সে 760-70 টাকা দিয়ে সে কিনতে পারবে। ইসলাম ব্যাংকের বন্ডও সে ভালো ইল্ড পাবে। তারপরে স্টকে বিনিয়োগ করতে পারে এবং বলছেন সরিয়ে আনা বলতে কিছু হচ্ছে যে আপনার মিউচুয়াল ফান্ড আছে, সেগুলোতে সে হচ্ছে যে বিনিয়োগ করতে পারে। ওকে, আর এটা ছাড়াও আপনারা অনেকে হ্যাঁ একজন বিনিয়োগ.io একটা প্ল্যাটফর্ম সাজেস্ট করছেন একজনে। বিনিয়োগ.io আমি খুব ডিপ ডিকিং করার সুযোগ পাইনি, কিন্তু আমার ওভারঅল দেখে আমার কাছে খুব একটা খারাপ মনে হয় নাই ওখানে যে রিটার্ন বা জিনিসগুলো। তারপর হচ্ছে যে এখানে বাংলাদেশে যেহেতু এখনো আমাদের কোনো রেগুলেটরি অথরিটি নাই এগুলোর জন্য, যেমন দুবাইতে আপনি যদি কোনো এরকম কোনো বিজনেস করেন আপনার কিন্তু আপনার দুবাই ফিনান্সিয়াল অথরিটি থেকে লাইসেন্স নিতে হবে, ওরা কিন্তু এগুলো মনিটর করে অবজার্ভ করে এগুলো। বাংলাদেশে যে আমি যে জানেন এই বিনিয়োগগুলো রেগুলার মানে এগুলোর রেগুলেশন কার আন্ডারে, বাংলাদেশ ব্যাংক রেগুলেশন করে এগুলো? আমার মনে হয় না। এখন এগুলো রেগুলেটরি অথরিটি আসলে কি আমি এক্স্যাক্টলি জানি না। বাংলাদেশ ব্যাংক মনে হয় এগুলো মানে এগুলো রেগুলেশনের সাথে জড়িত না। তো সেই ক্ষেত্রে দেখে এমন টাকা বিনিয়োগ করা উচিত না এই ধরনের প্ল্যাটফর্মে যে পরিমাণ টাকা হারাই গেলে আপনার হচ্ছে যে আপনার খুব মন খারাপ হবে। এমন এমন পরিমাণ টাকা বিনিয়োগ করে যদি হারাই গেল আপনার কিছু আসা যায় না, এমন পরিমাণ টাকা বিনিয়োগ করতে পারেন। আপনি এগুলো নিয়ে পড়াশোনা করেন একটু। বিনিয়োগটাই আমার কাছে খুব একটা খারাপ মনে হয় নাই এখানের মধ্যে। কিন্তু এরপরও এখানেও যারা চালাচ্ছে ব্যবসাটা বিজনেস মডেলটা বোঝার চেষ্টা করেন। আগে দেখার চেষ্টা করেন এটা রেগুলেটরি অথরিটিটা কে। যেমন ব্যাংকের মধ্যে যারা বিয়ার করছিল, যেমন খুব খারাপ ব্যাংকের মধ্যে যারা করছিল ওরাও কিন্তু টাকাটা ফেরত পাবে, এখন না পাইলেও পরে একটা কোনো সময় হইলে পাবে, সরকার এগুলো ম্যানেজ করে দিবে তাকে। কিন্তু আপনার এই ধরনের বিনিয়োগ প্ল্যাটফর্ম গুলোতে আপনি যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে এই টাকাটা লায়াবিলিটি কার ভালো ডকুমেন্ট গুলো পড়ে দেখেন। ধরুন আপনি 5 লাখ টাকা বিনিয়োগ করলেন, তো 5 লাখ টাকা যদি আপনার যদি কোনোভাবে ওদের ব্যবসা যদি কলাপস করে বা এটা যদি আপনার, তখন এটার আপনি এটা ফেরত পাবেন কিভাবে বা এটাতে আপনার রিস্কটা আসলে কিভাবে মিটিগেট করবে, এই জিনিসগুলো ভালো করে পড়াশোনা করে সেক্ষেত্রে আপনি বিনিয়োগ করতে পারেন। আইফার্মার এই শেয়ার নিয়ে আমার খুব একটা আইডিয়া নাই, আমি দেখি নাই। বিনিয়োগ.io আমি দেখছিলাম, আমার কাছে খুব একটা খারাপ মনে হয় নাই। তারপরে এই জিনিসগুলো একটু সাবধানে হচ্ছে যে করা লাগবে, কারণ বাংলাদেশে এখন এই ধরনের অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আসছে কেউ কেউ দেখলাম 35% রিটার্ন প্রমিস করে, 35%, 40%। ও মাই গড, এটা ডেঞ্জারাস। 35% রিটার্ন মানে ডেঞ্জারাস জিনিস, ডেঞ্জারাস। এটা ডেফিনেটলি এগুলো পঞ্জি স্কিম, এগুলো চোখ বন্ধ করে বলা যাবে এগুলো পঞ্জি স্কিম। এগুলো কোনো সাস্টেনেবল বিজনেস মডেল না। পৃথিবীর কোনো ব্যবসা 35% রিটার্ন দিতে পারবে না, পৃথিবীর কোনো ব্যবসা পারবে না। আপনি নিজের ব্যবসা দিতে পারবে, আপনার নিজের যে ব্যবসা সেটা দিতে পারবে। বাংলাদেশে এমন কোনো ব্যবসা নাই যেটা হচ্ছে 35% রিটার্ন দিতে পারবে আপনার, এটা কোনো এরকম কোনো ব্যবসা বাংলাদেশে আবিষ্কার হয় নাই। এটা যদি আবিষ্কার করতে পারে তাহলে হচ্ছে তো ব্যাংকের লোকজন তাকে সব টাকা দিয়ে দিবে যে ভাই তুমি আমার টাকা নিয়ে তুমি বিনিয়োগ করবে, আমার 35% লাগবে না, 25% দিয়ে দাও, আমার 10% তুমি রাখো। কি বলেন আপনারা? লজিক কি বলে? 35-40 যারা এই প্রমিস করতেছে যেটা, তো এত যদি পসিবল হয় তাহলে তো ব্যাংকগুলো কি করবে? ব্যাংকগুলো যাই তো যে ওদেরকে টাকা দিবে যে ভাই তুমি তুমি যে বিজনেস মডেল আবিষ্কার করছো ভাই তোমার তো পুরস্কার দেওয়া দরকার, যে কেমনে মডেল আবিষ্কার করলা যে 35% রিটার্ন জেনারেট হয় যেখানে আমাদের 1 বছরে। আনবিলিভেবল। সো আমি এই ধরনের জিনিস আমি ট্রাস্ট করি না। ও যতই কিছু বলুন না কেন আমি ট্রাস্ট করি না। 35% রিটার্ন এগুলো খুবই আপনার হচ্ছে যে এইভাবে একটা ব্যবসা আসলে রান করা পসিবল না। তো যেটা করবেন হাবিব ভাই, সেটা পড়াশোনা করে আপনি যে মেধা যুক্তি খাটায় সেটা দেখবেন, ডকুমেন্ট গুলো পড়ার চেষ্টা করবেন। তারপরে আপনার ওই টাকা লাইবিলিটি কার আসলে এই জিনিসগুলো ভালো করে বুঝে শুনে তারপরে করেন। আমরা ধরেন যেহেতু এই জিনিসগুলো আস্তে আস্তে আসতেছে সামনে, তো এগুলো নিয়ে হয়তো সামনে এগুলো নিয়ে আমরা কোনো নীতিমালা বা গাইডলাইন হয়তো সামনে পেয়ে যাব। তো আজকের সেশনে মনোযোগ দিয়ে আপনার উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সামনের দিকে সেশনগুলোতে আস্তে আস্তে আমরা হচ্ছে যে টেকনিক্যাল কিছু বিষয় অল্প ছোট ছোট করে আলোচনা করব, যাতে করে বুঝতে সবার সুবিধা হয়।